এই ঘটনাটি সৌমিত্র রয় সংগ্রহ করেছিলেন ওনার স্কুল জীবনের এক বন্ধুর কাছ থেকে। সঙ্গত কারণে ওই বন্ধুটি তার নাম প্রকাশে অনিচ্ছুক। ঘটনাটি তার বড় চাচার সাথে ঘটেছিল, আর সেই ঘটনাটি তার দাদার মুখে শুনেছিল। ঘটনাটি আনুমানিক 1985 কি 86 সালের দিকে কিশোরগঞ্জের কোনো একটি প্রত্যন্ত গ্রামে ঘটেছিল। বন্ধুর বড় চাচার নাম ছিল মোহাম্মদ আব্দুর রহমান। ঘটনাটি যখন ঘটে তখন ওনার বয়স মাত্র 21 বছর। ওনাদের বাড়িটি ছিল টিনের বাড়ি। রহমান চাচা বারান্দার একটি ঘরে ঘুমাতেন। ওনার বিছানার পাশে একটি জানালা ছিল, যেটি দিয়ে বাড়ির উঠান এবং সামনের অংশ দেখা যেত। উঠান পার হয়েই ছিল ঘন ঝোপঝাড় আর ফসলের ক্ষেত। একদিন রাত্রে রহমান চাচা খাওয়া দাওয়া শেষে যথারীতি ওনার ওই ঘরে ঘুমাতে যান। সেদিন কিছুটা গরম পড়েছিল, তাই উনি বিছানার পাশের জানালাটি খোলা রেখেই শুয়ে পড়েছিলেন। জানালা দিয়ে আসতে থাকা মৃদু ঠান্ডা হাওয়ায় কিছুক্ষণের মধ্যেই ওনার চোখ ঘুমে লেগে আসে। রহমান চাচা হারিয়ে যান ঘুমের রাজ্যে। ঘুমের মধ্যে রহমান চাচা একটি স্বপ্ন দেখতে থাকেন। উনি স্বপ্নে দেখেন যে স্বপ্নের মধ্যেও উনি ওনার সেই ঘরটিতেই শুয়ে আছেন, কিন্তু উনি ঘুমিয়ে নেই। উনি ওনার বিছানার পাশের খোলা জানালাটি দিয়ে এক দৃষ্টিতে বাইরের দিকে তাকিয়ে রয়েছেন। আকাশে পূর্ণ চাঁদ এবং চারপাশ জ্যোৎস্নার ঝলমলে আলোয় দিনের বেলার মতো আলোকিত হয়ে উঠেছে। উনি দেখতে পান ওনার বাড়ির উঠান পেরিয়ে যে ঘন ঝোপঝাড় রয়েছে সেখান থেকে কেউ একজন বেরিয়ে আসছে। তার উচ্চতা কোনোভাবেই স্বাভাবিক মানুষের মতো নয়। দীর্ঘকায় এই অবয়বটি ধীরে ধীরে এগিয়ে এসে বাড়ির উঠোনের উপর দাঁড়ায়। এবার যেন রহমান চাচা স্পষ্টভাবে অবয়বটিকে দেখতে পাচ্ছিলেন। দানবাকার সেই অবয়বটির উচ্চতা ছিল প্রায় 10 ফুটের মতো এবং তার সারা শরীর কুচকুচে কালো রঙের বড় বড় কাঁটায় ভর্তি ছিল। দানবটির টকটকে লাল চোখগুলো দেখে মনে হচ্ছিল সেগুলো থেকে যেন আগুন ঠিকরে বের হচ্ছে। দানবটি রহমান চাচার দিকে তাকিয়ে খুবই রাগান্বিত স্বরে বলে ওঠে, রহমান, কাজটা তুই ঠিক করলি না, মরবি তুই, তোকে মরতেই হবে। এই কথাটি বলে দানবটি প্রচণ্ড আক্রোশে ভয়ানক এক গর্জন করে ওঠে। এমন অবস্থায় হঠাৎ করেই রহমান চাচার ঘুম ভেঙে যায়। রহমান চাচা ধরফর করে শোয়া থেকে উঠে বসেন। ওনার পুরো শরীর ঘামে ভিজে গিয়েছিল। উনি জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে অস্বাভাবিক কিছুই দেখতে পান না। বিষয়টিকে শুধু সাধারণ স্বপ্ন বা দুঃস্বপ্ন ভেবে রহমান চাচা জানালাটি বন্ধ করে এক গ্লাস পানি খেয়ে আবার শুয়ে পড়েন। কিন্তু ওই রাতের পর থেকে রহমান চাচার বিভিন্ন ধরনের সমস্যা হতে থাকে। কোনো ধরনের খাবার খেতেই ওনার ভালো লাগতো না। দিনের বেশিরভাগ সময়ই উনি অকারণে মানসিক বিষণ্ণতায় ভুগতেন। তবে মূল যে সমস্যাটি দেখা দিল সেটি হলো উনি ওই একই স্বপ্ন প্রায় প্রতি রাতেই দেখতে থাকেন। এক পর্যায়ে এমন অবস্থা হয় যে রাতে ঠিকমতো ঘুম না হওয়ার কারণে উনি শারীরিকভাবে খুবই দুর্বল হয়ে পড়েন। ওই সময়ে ওনাদের এক প্রতিবেশী নানা টুকটাক কবিরাজি করতেন। তখন রহমান চাচাকে ওনার কাছে নিয়ে যাওয়া হয়। সেই কবিরাজ রহমান চাচার কাছে সবকিছু শুনে ওনাকে একটি বিশেষ তাবিজ ও তেল পরা দেন। কবিরাজ বারবার রহমান চাচাকে সাবধান করে দেন যেন কোনো অবস্থাতেই উনি তাবিজটি শরীর থেকে না খোলেন। কবিরাজের পরামর্শ অনুসরণ করে ধীরে ধীরে রহমান চাচার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। প্রতি রাত্রে উনি যে ভয়ের স্বপ্নটি দেখতেন সেটিও দেখা বন্ধ হয়ে যায়। কিছুদিনের মধ্যেই রহমান চাচা পুরোপুরি সুস্থ হয়ে ওঠেন আল্লাহর অশেষ রহমতে, এবং সবকিছু স্বাভাবিকও হয়ে যায়। ঘটনাটি যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে বেশ ভালোই হতো, কিন্তু এরপর ঘটে যায় ঘটনাটির অপ্রত্যাশিত অংশ। রহমান চাচা ছোটবেলা থেকে বেশ সাহসী ও ডানপিটে স্বভাবের ছিলেন। তাই সুস্থ হওয়ার কিছুদিন পর উনি শরীর থেকে কবিরাজের দেয়া তাবিজটি খুলে রাখেন এই ভেবে যে আর কোনো সমস্যাই হবে না। এভাবে অনেক দিন কেটে যাওয়ার পর চলে আসে বর্ষাকাল। সারাক্ষণ আকাশে মেঘের আনাগোনা।
থেমে থেমে অঝোর ধারায় বৃষ্টি নেমেই চলছে। এরকমই এক রাত্রে পূর্বেও পরিকল্পনা করা মাফিক রহমান চাচা বন্ধুদের সাথে বিলে মাছ ধরতে যান। উনি সাথে একটি ট্যাটা নিয়ে গিয়েছিলেন মাছ শিকার করার জন্য। আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায় সেই রাত্রে চারপাশটা বেশ অন্ধকার ছিল। মাছ ধরতে থাকার এক পর্যায়ে রহমান চাচা ওনার পায়ের কাছে পানির মধ্যে একটি বড় মাছের নড়াচড়া টের পান। সেটি লক্ষ্য করে সজোরে ওনার হাতে থাকা ট্যাটা চালিয়ে দেন। উনি বুঝতে পারেন যে ট্যাটাটি পানির নিচে থাকা মাছের শরীরে বিদ্ধ হয়েছে, কিন্তু রহমান চাচা যখন ট্যাটাটি ধরে উপরের দিকে তুলতে যাবেন তখন উনি কিছুতেই সেটি টেনে তুলতে পারছিলেন না। এমনটা মনে হচ্ছিল যে সেটি বোধহয় পানির তলদেশে কোনো কিছুর সাথে জোরালোভাবে আটকে গিয়েছে। বিষয়টি ভালোভাবে বোঝার জন্য পানিতে হাত নামিয়ে দিতেই তীব্র ব্যথা ও আতঙ্কে রহমান চাচা চিৎকার করে ওঠেন। পানির নিচে হাত দিতেই উনি বুঝতে পারেন ট্যাটাতে বিদ্ধ যে মাছটিকে উনি স্বাভাবিক বড় আকারের একটি মাছ ভেবেছিলেন সেটি আদতে কোনো সাধারণ মাছ নয়। রহমান চাচা হাতের স্পর্শে বুঝতে পেরেছিলেন যে বিশাল আকৃতির এই অবয়বটির সারা শরীর ভর্তি বড় বড় কাঁটা, যেগুলোর কয়েকটি ওনার হাতের তালুতে বিঁধে গিয়েছিল। আচমকা ব্যথা পেয়ে যখনই রহমান চাচা অন্য হাতে ধরে থাকা ট্যাটার উপরের অংশ ছেড়ে দিয়েছেন, তখনই পানির নিচে থাকা সেই ভয়ানক জিনিসটি প্রবল বেগে একটি ঝাড়া দিয়ে ট্যাটাবিদ্ধ অবস্থাতেই পানির গভীরে চলে যায়। এদিকে রহমান চাচার চিৎকার শুনে আশপাশে থাকা ওনার বন্ধুরা সাথে সাথে ছুটে আসেন। ওনার হাতে প্রচণ্ড ব্যথা করছিল এবং হাতের তালুতে অনেক জ্বালাপোড়া করছিল। সবাই মিলে রহমান চাচাকে তাৎক্ষণিকভাবে ওনার বাড়িতে নিয়েও আসেন। বাড়িতে ফিরে উনি ওনার পরিবারের সদস্যদেরকে পুরো বিষয়টি খুলে বলেন। তখন অনেকে বলেন রহমান চাচার হাতে হয়তো বিষাক্ত কোনো কিছুর খোঁচা লেগেছে। ওনার আম্মা প্রাথমিকভাবে কিছুটা হলুদ বেটে ওনার হাতের তালুর লাল হয়ে যাওয়া জায়গাটিতে লাগিয়ে দেন। এরপর কয়েকদিনের মধ্যেই রহমান চাচার হাতের ব্যথাটি পুরোপুরি ঠিকও হয়ে যায়। তবে এই ঘটনার চতুর্থ দিন সকালে ঘুম থেকে উঠে রহমান চাচা খেয়াল করেন ওনার হাতের তালুতে যেখানে সেই ভয়ানক জিনিসটির কয়েকটি কাঁটা বিঁধে গিয়েছিল সেখানে হালকা রঙের কিছু ছোপ ছোপ দাগের মতো তৈরি হয়েছে। প্রথমে বিষয়টি তেমন গুরুত্ব সহকারে না নিলেও ধীরে ধীরে ওই ছোট ছোট কালো দাগগুলো হাতের তালু থেকে ওনার পুরো শরীরে ছড়িয়ে পড়তে থাকে। সময় বাড়ার সাথে সাথে রহমান চাচার স্কিনের উপর ফুটে ওঠা দাগগুলো আরও গাঢ় হয়ে উঠছিল এবং ওই জায়গাগুলোতে রাত হলেই অসহনীয় জ্বালা পড়া শুরু হতো। রহমান চাচা সেই অসহ্য যন্ত্রণায় সারা রাত ছটফট করতেন। ওনাকে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বেশ কিছু ওষুধও খাওয়ানো হয়, কিন্তু কিছুতেই কোনো কাজ হয় না। এক রাত্রে রহমান চাচা সেই আগের মতো একটি স্বপ্ন দেখেন। উনি দেখেন কাঁটাযুক্ত ভয়ানক দানবটি ওনার বাড়ির উঠোনে এসে দাঁড়ায় এবং তাচ্ছিল্যের ভঙ্গিতে ভারী গলায় ওনাকে বলে, বলেছিলাম না তুই মরবি, তোকে তো মরতেই হবে, কেউ বাঁচাতে পারবে না তোকে। এই বলে দানবটি অট্ট হাসি হাসতে থাকে। দানবটির কথা শুনে রহমান চাচা ভয়ে চিৎকার করে ওঠেন এবং ওনার ঘুমও ভেঙে যায়। ওনার চিৎকারে ওনার পরিবারের সদস্যদেরও ঘুম ভেঙে যায়। রহমান চাচা ওনার দেখা স্বপ্নের বিষয় সবাইকে বলেন। তখন ওনার পরিবারের সদস্যরা বুঝতে পারেন যে এটি হয়তো কয়েক মাস আগে রহমান চাচার সাথে ঘটে যাওয়া ঘটনার সাথেই সম্পর্কযুক্ত। পরদিন সকালে চাচাকে সেই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয় যিনি প্রথমবার এই রহমান চাচার সমস্যাটি নিয়ে কাজ করেছিলেন। কবিরাজ প্রথমেই রহমান চাচাকে জিজ্ঞেস করেন যে ওনার দেওয়া সেই তদবিরটি কোথায়। যখন উনি শুনলেন যে রহমান চাচা সুস্থ হয়ে যাওয়ার পর সেটি খুলে রেখেছিলেন, তখন উনি ভীষণ রেগে যান এবং উনি রহমান চাচাকে কোনো সাহায্য করতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন। অনেক অনুরোধ করার পরও উনি রহমান চাচার কোনো চিকিৎসা করতে রাজি হননি। অগত্যা ওনারা নিরাশ হয়ে বাড়িতে ফেরত আসেন। ক্রমশ রহমান চাচার অবস্থা আরও খারাপ হচ্ছিল। ওনার শরীরের ছোপ ছোপ কালো দাগের জায়গাগুলোতে একসময় পচন ধরে এক ধরনের ক্ষতের সৃষ্টি হয়
এই অবস্থায় রহমান চাচার এক দুঃসম্পর্কের মামা এক হুজুরের সন্ধান দেন। ওই হুজুরের বাড়ি ছিল রহমান চাচাদের গ্রাম থেকে বেশ কিছুটা দূরে। রহমান চাচা যেহেতু অনেক অসুস্থ অবস্থায় ছিলেন, তাই ওনার পরিবারের সদস্যরা ওই হুজুরকে অনুরোধ করেন, অনেক অনুনয় বিনয় করে অনুরোধ করেন যে একটু কষ্ট করে হলেও যেন হুজুর সাহেব একটিবারের জন্য ওনাদের বাড়িতে গিয়ে রহমান চাচাকে দেখে আসেন। হুজুর সাহেব ওনাদেরকে আশ্বস্ত করেন এবং বলেন যে উনি রহমান চাচাকে দেখতে যাবেন। কয়েকদিন পর থেকে মোটামুটি রহমান চাচা শরীরের ব্যথা একটু কম অনুভূত করতে থাকেন। আর এই কয়েকদিন পর এক সন্ধ্যায় হুজুর সাহেব রহমান চাচাদের বাড়িতে আসেনও। উনি রহমান চাচাকে ভালোভাবে পর্যবেক্ষণ করেন। হুজুর সাহেব রহমান চাচার কাছে প্রথম থেকে শেষ পর্যন্ত যা যা ঘটেছে সব কিছু শোনেন। এরপর উনি চাচার পরিবারের সদস্যদেরকে বলেন পরদিন চাচার সাথে দেখা করতে। হুজুর সাহেবের কথা মতো পরদিন রহমান চাচার পরিবারের সদস্যরা ওনার সাথে দেখা করতে যান। হুজুর সাহেব বলেন, আমি রহমানকে প্রথম দেখাতেই বুঝতে পেরেছিলাম যে আপনারা আমার কাছে আসতে অনেক দেরি করে ফেলেছেন। আমাকে আপনারা ক্ষমা করবেন। রহমানের এখন যে অবস্থা তাতে আমার কিছুই করার নেই। হুজুর যখন এই কথা বললেন এবং হুজুর সাহেবের মুখে এই কথা শুনে রহমান সাহেবের পরিবারের সদস্যরা ভেঙে পড়েন। রহমান চাচার আব্বা হুজুরকে জিজ্ঞেস করেন এমন কি ঘটেছিল রহমানের সাথে যার কারণে ওর এই করুণ অবস্থা। তখন হুজুর বলেন, রহমান স্বপ্নে যে কাঁটাযুক্ত অবয়বটিকে দেখে সেটি আসলে ভয়ঙ্কর এক দানব। আমি জানার অনেক চেষ্টা করেছি যে কেন দানবটি রহমানের ক্ষতি করেছে, কিন্তু আমি প্রকৃত কারণটি জানতে পারিনি। এছাড়াও দানবটির পরিচয় এবং তার সম্পর্কে বিস্তারিত তথ্য জানার বারংবার চেষ্টা করেও আমি ব্যর্থ হয়েছি। তবে শুধু এতটুকু জানতে পেরেছি যে রহমানের কোনো একটি ভুলের কারণে দানবটি খুবই রাগান্বিত হয়। দানবটি চাইলে অনেক আগেই রহমানকে মেরে ফেলতে পারত, কিন্তু সে সিদ্ধান্ত নেয় যে রহমানকে সে তিলে তিলে যন্ত্রণা দিয়ে মারবে। তাই সে রহমানের উপর প্রভাব বিস্তার করে এবং রহমানের স্বপ্নে এসে বিভিন্নভাবে ভয় দেখাতে থাকে। তবে রহমান তার কি ক্ষতি করেছিল এটি জানা যায়নি, বা সেই বা কেন রহমানের উপর রেগে গেল, রেগে গিয়ে এই ধরনের ক্ষতি করছে এটাও জানা যায়নি। এরপর কবিরাজের পরামর্শ রহমান যতদিন মেনে চলেছে ততদিন ওই দানবটি প্রচণ্ড শক্তিশালী হওয়া সত্ত্বেও রহমানের কাছে আসতে পারেনি। কিছুদিন পর রহমান যখন বন্ধুদের সাথে মাছ ধরতে যায় তখন ওই দানবটি রহমানের ক্ষতি করার জন্য একটি দারুণ সুযোগও পেয়ে যায়। সে একটি মাছের রূপ ধারণ করে রহমানকে প্রলোভন দেখায়। ওর কাঁটায় থাকা মরণঘাতী বিষাক্ত পদার্থ রহমানের শরীরে প্রবেশ করিয়ে দেয়। আপনারা যদি ঘটনা ঘটার 3 দিনের মধ্যে আমার কাছে রহমানকে নিয়ে আসতেন তাহলে হয়তোবা আল্লাহর ইচ্ছা আমি কিছু করতে পারতাম, কিন্তু এখন আমার পক্ষে রহমানের জন্য দোয়া করা ছাড়া আর কোনো কিছুই করা সম্ভব নয়। হুজুর সাহেবের কাছ থেকে বিদায় নিয়ে রহমান চাচার পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে আসেন। হুজুর সাহেবের সাথে ওনাদের কি কি কথা হয়েছে সেই সম্পর্কে ওনারা রহমান চাচাকে কিছুই বলেন না। রহমান চাচাকে সান্ত্বনা দেওয়ার জন্য সবাই ওনাকে বলেন যে হুজুর সাহেব বলেছেন সব কিছু ঠিকঠাক হয়ে যাবে ইনশাল্লাহ। এভাবেই আরও কয়েক সপ্তাহ কেটে যায়। একদিন সকালে অনেক বেলা হয়ে গেলেও রহমান চাচা ঘুম থেকে ওঠেন না। তখন ওনার পরিবারের সদস্যরা ওনাকে ডাকতে গিয়ে দেখেন ওনার ঘরের দরজা ভেতর থেকে লাগানো। তখন সবাই জোরে জোরে দরজার কড়া নাড়তে থাকেন এবং ওনার নাম ধরে ডাকতেও থাকেন। এরকমভাবে কিছুটা সময় পার হয়ে গেলেও যখন রহমান চাচার কোনো সাড়া শব্দ পাওয়া যায় না তখন বাড়ির সবাই মিলে দরজাটি ভেঙে ফেলেন। ঘরের ভিতরে ঢুকে ওনারা যে দৃশ্য দেখেন সেটি দেখার জন্য ওনারা যে প্রস্তুত ছিলেন না এটা বলা যাবে না। ওনারা মানসিকভাবে হয়তো বা কিছুটা হলেও প্রস্তুত ছিলেন। ওনারা দেখেন রহমান চাচার নিথর দেহ বিছানার এক কোণে পড়ে রয়েছে, আর রহমান চাচার চোখ, নাক, কান থেকে রক্ত গড়িয়ে পড়ে শুকিয়ে তা কালচে বর্ণ ধারণ করেছে। চোখের সামনে ছেলের এমন করুণ অবস্থা দেখে রহমান চাচার আম্মা এক হৃদয় বিদারক আত্মচিৎকার দিয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। শোনা গিয়েছে জ্ঞান ফেরত আসার পর ওনার নাকি শরীরের একাংশ অবশ হয়ে যায়, মানে প্যারালাইসিস হয়ে যায়। যখন এই ঘটনাটি সংগ্রহ করা হয় তখনও নাকি রহমান চাচার আম্মা
এই অবস্থাতেই ছিলেন। এভাবেই রহস্যময় কোনো এক ঘটনার কারণে রহমান চাচার এই করুণ পরিণতির মাধ্যমেই এই ঘটনাটির ইতি ঘটে। আজকের এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন আপনাদের সকলের প্রিয় সাংবাদিক এনামুল হক আবির ভাই। তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। ওনার বাড়ি ঝালকাঠি জেলায়। আর বেশি কিছু বললাম না, সরাসরি ঘটনাতে চলে যাচ্ছি। যেভাবে লেখা আছে আমি সেভাবে উপস্থাপন করছি, তাতে আপনাদেরও বুঝতে সুবিধা হবে। আমি এনামুল হক আবির ভাইয়ের ভাষায় ঘটনাটি উপস্থাপন করছি। আমি আজ যে ঘটনাটি শেয়ার করব তা আমার পরিচিত এক খালাতো বোনের ছোট্ট এক বাচ্চা মেয়ে মরিয়ম ওরফে মৈরমের সাথে ঘটে যাওয়া এক অদ্ভুত ও হৃদয় বিদারক ঘটনা। ঘটনার সময়কাল 1993 থেকে শুরু এবং 2000 সালে এক হৃদয় বিদারক ঘটনার মাধ্যমেই এর সমাপ্তি ঘটে। ঘটনাটি ক্ষণজন্মা অলৌকিক সৌভাগ্যের অধিকারী মরিয়ম ওরফে মৈরমের। এবার আসি মূল ঘটনায়। আছিমুন নেসা নামের এক ভদ্র মহিলা, তিনি খুব গরিব এবং পরহেজগার, সহজ সরল প্রকৃতির একজন ভালো মানুষ ছিলেন। তার বাড়ি ছিল আমাদের পার্শ্ববর্তী গ্রামের জগাইরহাট ও গোপালপুর গ্রামের মধ্যবর্তী স্থানে। তিনি মানুষের বাসা বাড়িতে টুকটাক কাজ করে জীবনযাপন করতেন। তার স্বামী প্যারালাইজড অবস্থায় ছিলেন। তার দুজন পুত্র ছিল, তাদের নাম হাবিব ও বিপ্লব, আর সবার ছোট্ট একটি কন্যা মরিয়ম। ঘটনাটা এই মরিয়মকে নিয়েই, তবে তারা মৈরম বলেই ডাকত ওকে। বলে রাখা ভালো, ওই আসিমুন নেসা নামের ভদ্র মহিলা, যাকে আমরা খালা বলে ডাকতাম, তিনি বছরের অধিকাংশ সময়ই আমাদের বাড়িতে আমার আম্মাকে সাংসারিক কাজে সহযোগিতা করতেন। আমাদের কোনো খালা না থাকার কারণে তাকে আমরা নিজেদের খালাই মনে করতাম, আর তিনিও আমাদের খুব ভালোবাসতেন। আমার মাও তাকে নিজের বোনের মতোই ভালোবাসতেন। ঘটনা শুরু যেভাবে, 1993 সালের শ্রাবণের বৃষ্টি বিঘ্নিত এক রাতে আসিমুন্নেসা খালার কোল জুড়ে জন্ম হয় এক অলৌকিক ক্ষমতাধর শিশু মরিয়ম ওরফে মৈরমের। জন্মের পর ওর মা বাবা খেয়াল করেন মৈরম সাধারণ বাচ্চাদের মতো না, সম্পূর্ণ ভিন্ন রকমের। মোটেও কান্নাকাটি করে না, বড়দের মতো চুপচাপ থাকতো এবং সকলকে খুব সুন্দর করে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখত। তবে অদ্ভুত বিষয় হলো, মৈরমের জন্মের দিন থেকে ওর গায়ের রং বিভিন্ন সময় পাল্টে যেত। কখনো কালো, কখনো সাদা, আবার কখনো লাল নীল বর্ণ ধারণ করত। তারা ঘুমিয়ে গেলে মৈরমের চারপাশে কয়েকটি আগুনের ফুলকি ঘুরঘুর করত এবং এক মনোমুগ্ধকর সুগন্ধিতে পুরো ঘর ভরে উঠত। এ সকল বিষয়ের জন্য তারা খুব আতঙ্কিত হয়ে চরম ভয় পেয়ে যান। তারা উক্ত বিষয়টি ভিন্ন রকমের আঁচ করতে পারেন এবং বুঝতে পারেন যে তাদের মেয়ের সাথে যা ঘটছে তা কোনো সাধারণ বিষয় না। এটা অলৌকিক ক্ষমতাধর কিছুর কারসাজিও হতে পারে, ভালো কিংবা খারাপ কিছু। প্রতিনিয়ত মৈরমের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলোকে নিয়ে তারা ভয়ঙ্কর এক আতঙ্কের মধ্যেই দিন যাপন করতে থাকেন। এরপর তারা কয়েকজন কবিরাজের শরণাপন্ন হন। কবিরাজ আসে এবং মৈরমকে দেখেই প্রচণ্ড ভয় পেয়ে যান। কেউই কোনো ধরনের সমাধান দিতে পারে না, সকলেই ব্যর্থ হয়ে যায়। পরিশেষে একটা কথাই বলেন যে এটা আমাদের সাধ্যের বাইরে, আপনারা বড় কোনো ওঝা কিংবা কোনো কামেল বুজুর্গ আলেমের শরণাপন্ন হন। এরপর তারা কালবিলম্ব না করে তৎকালীন সময়ে আমাদের এলাকার বিখ্যাত একজন আলেমের দিন আমাদের নারকেলবাড়িয়া গ্রামের জাফরাবাদ মাদ্রাসার প্রতিষ্ঠাতা হজরত মাওলানা আব্দুল হাই মাওলানা হুজুরের কাছে যান। হুজুর খুব বড় বুজুর্গ আলেম ছিলেন। বরিশালের সারসিনা শরীফের বড় পীর সাহেব হজরত নেসার উদ্দিন মাওলানা সাহেব রহমতুল্লাহ আলাইয়ের ছাত্র ছিলেন আব্দুল হাই মাওলানা হুজুর। মৈরমকে নিয়ে হুজুরের কাছে গেলে হুজুর শুধু মৈরমকে রেখে সকলকে বাসার বাইরে যেতে বলেন।
ওই সময়ে ময়রমের উপর ভর করা সেই বুজুর্গ জিনকে হুজুর হাজির করেন এবং উভয়ই সালাম বিনিময় শেষে কথাবার্তা সমাপ্ত করেন। হুজুর হাসি মুখে ময়রমের বাবা মাকে বলেন, আপনারা এ বাচ্চাকে কোনো কবিরাজ কিংবা ওঝার কাছে ভুলেও নেবেন না এবং সর্বদা একে পবিত্র অবস্থায় রাখবেন। ভয়ের কোনো কারণ নেই, আল্লাহই হেফাজতের মালিক। উক্ত ঘটনা 1993 সালের ময়রমের জন্মের অল্প কিছুদিনের মধ্যেই ঘটে। এভাবেই চলতে থাকে এবং ময়রমের উপর এক প্রবল শক্তিধর অদৃশ্য শক্তি ভর করে থাকে। সর্বদা যেটা ময়রমের পরহেজগার মা আসিমুন্নেসা খালা খুব ভালো করেই বুঝতে পারেন। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, অন্য বাচ্চাদের মতো ময়রম কখনো উলঙ্গ কিংবা অপবিত্র অবস্থায় থাকতে পারত না। কখনো এমন হলে প্রচুর কান্নাকাটি করত, মানে তাকে পোশাক পরিয়ে দিতে হবে, বা সে যদি কোনো জায়গায় অপবিত্র করেই ফেলে তাকে দ্রুত সেখান থেকে সরিয়ে ফেলতে হবে এবং তাকে সুন্দর করে পবিত্র করে দিতে হবে। এভাবেই ময়রম বড় হতে থাকে। তবে সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে, ময়রম যদি কখনো কোনো খাবার খেতে চাইতো তখন ওর মা ইচ্ছা করলেও খাওয়াতে পারতো না, কারণ ময়রমরা গরিব ছিল, তাদের টাকা পয়সার অনেক অভাব ছিল। তবে তিনি লক্ষ্য করতেন অলৌকিকভাবে সে খাবারগুলো কারো না কারো মাধ্যমে ময়রমের সামনে হাজির হয়ে যেত। ওর মা খুব পরহেজগার ছিলেন। তিনি মেয়ের সাথে ঘটে যাওয়া বিষয়গুলোকে আব্দুল হাই মাওলানা হুজুরের পরামর্শক্রমে সর্বদাই সবার কাছ থেকে গোপন করে রাখতেন এবং সব সময়ের জন্য ওকে তার কাছাকাছি রাখতেন। অন্য কোনো বাচ্চাদের সাথেও তেমন একটা মেলামেশা করতে দিতেন না। এভাবে দিন যেতে থাকে। সাল 1999। ময়রম সবেমাত্র 6 বছর শেষ করে 7 বছরে পা দিয়েছে। একদিন চৈত্র মাসের কাঠফাটা রোদের মধ্যেই ময়রমকে নিয়ে ওর মা ওদের গোপালপুর গ্রাম থেকে পার্শ্ববর্তী কেউতা গ্রামে যাওয়ার জন্য রওনা হন। ওরা শুকনো ধানের জমি থেকে নেমে হাঁটা শুরু করে। আমাদের অঞ্চলে ধানের জমিকে আঞ্চলিক ভাষায় কোলা বলে, কোথাও কোথাও বিলও বলে থাকে। এক একটা কোলা কয়েক হাজার বিঘা জমি নিয়ে বিস্তীর্ণ, এক গ্রাম থেকে অন্য গ্রামে গিয়ে মিশেছে। আর এর মধ্যেই মানুষের যার যার জমির সীমানা চিহ্নিত করা থাকে। ওরা হাঁটতে হাঁটতে গোপালপুর গ্রামের শেষ প্রান্তে এসে কেউতা গ্রামের কোলায় যখন পড়ে, ঠিক তখনই কোলার মাঝে উঁচু কিছু জমির পাশেই রয়েছে অনেকগুলা কেওয়া ঝোপা। কেওয়া ঝোপা এক ধরনের কাঁটাযুক্ত আনারস গাছের মতো গাছ, যা লম্বায় সর্বোচ্চ 4 বা 5 ফিট পর্যন্ত হয়ে থাকে। ওই কেওয়া ঝোপের ভেতর থেকে অনেকগুলো সাদা রাজহাঁস বেরিয়ে আসে, যেটা শুধু ময়রম দেখতে পায়। ওর মা হাঁটতে হাঁটতে অনেক দূর সামনে চলে যায়, আর ওই রাজহাঁসগুলো মানুষের মতো ময়রমের সাথে এসে কথা বলে এবং ময়রমকে সাদা একটা মুক্তার মতো পাথর উপহার দেয়, যা ছিল নাকি অমূল্য রত্ন সুলেমানি পাথর, যা ওরা বুঝতে পারেনি এবং পরবর্তী সময় তা প্রকাশ পায়। যদিও তাৎক্ষণিকভাবে ময়রমের মা কিংবা ওর পরিবারের কেউ বুঝতে পারেনি যে আসলে সেটা কতটা মহামূল্যবান ছিল। ওর মা হাঁটার এক পর্যায়ে কিছুটা সামনে গিয়ে দেখে তার সাথে ময়রম নেই। তখন তিনি পেছনে তাকিয়ে দেখতে পান ময়রম ওই কেওয়া ঝোপার ওখানে দাঁড়িয়ে আছে। ওকে দাঁড়িয়ে থাকতে দেখে তিনি হাঁটতে হাঁটতে ওর কাছে আসেন এবং দেখেন ময়রমের শরীর রক্তবর্ণ ধারণ করেছে। তখন ওর মা জিজ্ঞেস করেন, তুই এখানে দাঁড়িয়ে আছিস কেন? তখন ময়রম বলে, মা, ওই যে রাজহাঁস, দেখো ওরা আমার সাথে কথা বলছিল, আর দেখো আমাকে এইটা ওরা অর্থাৎ রাজহাঁসটা দিয়েছে। তখন ওর মা আশেপাশে তাকিয়ে কোথাও কোনো রাজহাঁস দেখতে পায় না। তখন তিনি বুঝতে পারেন তার মেয়ের সাথে অলৌকিক কিছু ঘটছে। তিনি ময়রমের কাছ থেকে ওই পাথরটা নিয়ে নিজের কাপড়ের আঁচলে বেঁধে রাখেন এবং কেউতা গ্রামের পথ ধরে আবার হাঁটতে থাকেন। ময়রমের মা তাদের কাজ শেষ করে বিকালে ফিরে আসার সময় হঠাৎ আবারও ওই কেওয়া ঝোপার কাছে আসলে ওর মা অদৃশ্য কোনো এক কারণে সামনের দিকে হেঁটে যায়, আর ময়রম আবারও পিছনে পড়ে যায়। ময়রম তখন দেখে আবারও সেই কেওয়া ঝোপার ভেতর থেকে শত শত রাজহাঁস বেরিয়ে আসছে এবং ওকে বলে, তুই এই পাথর দুধের ভেতর ভিজিয়ে রাখবি, আর তুই যে কোনো দুরারোগ্য অসুস্থ রোগীর শরীরে আইডালি গাছের ডাল দিয়ে 3 বার বিসমিল্লাহ বলে ওই রোগীর শরীরে লাগালে রোগী পরিপূর্ণভাবে সুস্থ হয়ে যাবে ইনশাল্লাহ। মনে রাখবি, কেউ খুশি হয়ে
যদি তোদের কিছু দেয় তাহলে ওটা নিবি, তবে কারো কাছ থেকে কিছু চেয়ে নিবি না এবং লোভ করবি না। তবে সবচেয়ে আশ্চর্যজনক বিষয় হলো, ময়ূরম মানুষ ছোট হলেও যদি একবার একটা কথা শুনতে পেত, সেটা কম্পিউটারের মতো টপ টপ করে আউটপুট দিতে পারত, অর্থাৎ বলে দিতে পারত। এভাবে বেড়ে ওঠে গরিব অসহায় বাবা মায়ের ঘরে অলৌকিক গুণাবলীর শিশু ময়ূরম। আল্লাহর রহমতে ওর হাতে অনেক রোগী সুস্থ হয়েছে। তার মধ্যে আমার সেজো আপার একজিমা হয়েছিল, ওর ঝাড়ফুঁকেই আল্লাহ সুস্থ করেছিলেন, যেটা আমার সামনেই ঝাড়ফুঁক হয়েছিল। ময়ূরম আর আমি সমবয়সী ছিলাম। ও আমাদের বাড়িতে ওর মায়ের সাথে আসলে আমি অনেক হিংসা করতাম, কারণ ওকে আমাদের বাড়ির সবাই খুব বেশি ভালোবাসত। আর আমি পরিবারের সবার ছোট হওয়ার কারণে ও অনেক আদুরে হওয়ার জন্য ওকে সহ্য করতে পারতাম না। সুযোগ পেলেই ওকে চিমটি কাটতাম আর মারতাম, তবে সেটা না বুঝে করতাম। আমিও তো তখন খুব ছোট বাচ্চা ছিলাম। এভাবে চলতে চলতে 2000 সালে ময়ূরমের যখন 8 বছর পূর্ণ হলো, তখনও আমাদের সমবয়সী বাচ্চাদের থেকে সম্পূর্ণ ভিন্নই সে ছিল। সর্বদা পরিপাটি ও গোছানো থাকত। মনে হতো বড় মেয়েদের মতো আচার আচরণ, এবং সে খুব শান্ত স্বভাবের। 2000 সালের ফাল্গুন মাসের কোনো একদিন ওর কাছে থাকা সে পাথরটা যে কৌটার মধ্যে রাখা ছিল, সেই পাথরটা বের করে ও হাতে নেয়। আবারও সে পাথরটাকে দুধের মধ্যে ভেজাতে চায়। ওর মাকে কিছু দুধ এনে দিতে বলে। ওর মা রাগান্বিত হয়ে ওর হাত থেকে সেই পাথরটা নিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়, যেটাকে আমরা আঞ্চলিক ভাষায় সাইজ বলি। ঘরের আঙিনায় যেখানে পাথরটা পড়ে, সেখানে রাত্রে ওদের বাড়ির অনেকেই অপবিত্র করত। যখনই ওই নাপাক জায়গায় ওই পাথরটা ছিটকে পড়ে, তখন ময়ূরম দৌড়ে গিয়ে ওই পাথরটি আবারও নিয়ে আসে এবং ওর গায়ে থাকা জামা দিয়ে পাথরটাকে মুছে কৌটার ভেতরে রেখে দেয়। এরপর ওর মা কাজের জন্য বাইরে যায়। তারপর দুপুরের দিকে বাড়িতে ফিরে এসে দেখে ময়ূরমের শরীরে প্রচণ্ড জ্বর এসেছে এবং সমস্ত শরীর রক্তবর্ণ ধারণ করেছে। এরপর ওর মা ওকে শরীর মুছিয়ে মাথায় পানি দিতে গেলে দেখে ময়ূরমের নাক দিয়ে রক্ত বের হচ্ছে এবং শরীরে প্রচণ্ড জ্বর এবং মাঝে মাঝে কাঁপুনি দিচ্ছে। ওর মা ও ভাইরা তড়িঘড়ি করে ওকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলেন। আমার মায়ের একজন খালাতো ভাই ছিল ডাক্তার আব্দুল জলিল মিয়া। উনি রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার ছিলেন। তিনি ওকে দেখে আটকে ওঠেন এবং প্রাথমিক চিকিৎসা শেষে এত জ্বর ও নাক দিয়ে রক্ত পড়া দেখে বেশ চিন্তিত হয়ে পড়েন। পরক্ষণে তিনি বরিশাল শেরে বাংলা মেডিকেলে নিয়ে যাওয়ার জন্য পরামর্শ দেন। ময়ূরমের মা ওকে কোলে নিয়ে বের হলে ময়ূরম কথা বলতে শুরু করে। বলে, মা, ওরা আমাকে নিয়ে যেতে আসছে। ওই দেখো, ওরা আসছে আমাকে নিয়ে যেতে। তুমি আমাকে বাড়ি নিয়ে যাও। ওর মা কান্নায় ভেঙে পড়েন। এক প্রকার বাধ্য হয়েই ওকে বাড়িতে নিয়ে যান ওর মা। বাড়িতে আসার পরেই ওর মায়ের কোলেই চিরদিনের জন্য দুনিয়ার মায়া কাটিয়ে আল্লাহর কাছে ফিরে যায় এই অলৌকিক গুণাবলীর ক্ষণজন্মা ছোট্ট শিশু ময়ূরম। ময়ূরমের মৃত্যুর পর এলাকায় নেমে আসে শোকের ছায়া। শত শত মানুষ আসতে থাকে ছোট্ট ময়ূরমকে দেখতে। অচেনা অজানা হাজারো লোকের সমাগম ঘটেছিল ময়ূরমের জানাজায়, যা এক অলৌকিক ঘটনা বলেই মনে হয়েছিল সকলের কাছে। জানাজা শেষে ওদের বাড়ির দক্ষিণ পশ্চিম পাশে নির্জন বাগানে দাফন সম্পন্ন হয় ময়ূরমের। ময়ূরমের মৃত্যুর পর ওদের পরিবারের সবাই খেয়াল করেন গভীর রাত্রে ময়ূরমের কবরের চারপাশে শত শত আলোর ফুলকি দেখা যেত। এরপর আসিমুন্নেসা খালা বেশ কিছু ভয়ঙ্কর স্বপ্ন দেখা শুরু করেন, যেন শত শত রাজহাঁস তার দিকে তেড়ে আসছে আক্রমণ করার জন্য, এবং তার উপর খুব ক্ষিপ্রতার সাথে আক্রমণ করতে চায় তারা। এর মাসখানেক পর আসিমুন্নেসা খালা প্রতিনিয়ত স্বপ্নযোগে ভয় পেয়ে আমাদের রাজাপুর থানার শেষ প্রান্তে ছত্তরকান্দা ইউনিয়নের দেউলকাঠি গ্রাম ও বাজারের হজরত মাওলানা আব্দুল জয়নাল আবেদিন হুজুর রহমতুল্লাহ আলাইহির সন্ধান পান। তিনি ও তার দুই পুত্র বিপ্লব ও হাবিব ভাই সহ সেই হুজুরের শরণাপন্ন হন। এমন সমস্যা থেকে বাঁচতে হুজুরের সহযোগিতা কামনা করেন তারা। হুজুর যদিও কারোর সাথে খুব একটা দেখা করেন না, তবুও তিনি নাম ঠিকানা সহ কাগজ লিখে রেখে তাদেরকে চলে যেতে বললেন এবং 3 দিন পর আসার জন্য বললেন। তারপর তারাও বাড়িতে চলে আসেন। 3 দিন পর হুজুরের বাড়ি গেলে হুজুর পর্দার আড়াল থেকে ধমক দিয়ে আসিমুন্নেসা খালাকে বিস্তারিত বলেন। তিনি বলেন, তোমার মেয়ে গর্ভে থাকাকালীন একজন মর্যাদা সম্পন্ন আলেম জিন তোমার কন্যাকে আশীর্বাদ করেছিলেন, অর্থাৎ বর দান করেছিলেন।
তুমি নিয়মিত গভীর রাত্রে তাহাজ্জুদ পড়ার কারণে তোমার উপর সন্তুষ্ট হয়ে জিনদের সর্বমহলে প্রবল শক্তিধর ও মর্যাদা সম্পন্ন একজন আলেম জিন, যিনি জিনদের সমাজে বড় একজন বুজুর্গ আউলিয়া লেভেলের এবং সর্বোচ্চ সম্মানিতদের মধ্যে তিনি একজন হিসেবে পরিচিত। তিনি তোমার কন্যাকে উপহারস্বরূপ অমূল্য রতন সুলেমানি পাথর দান করেছিলেন। এমন অমূল্য উপহার হাজার বছরে দু একজনের কপালেই জোটে, আর সেটা যখন তুমি নাপাক জায়গা ছুঁড়ে ফেলে দিয়েছ তখন সব ওলটপালট হয়ে যায়। তখনই ওই পাথরের সকল গুণাবলী নষ্ট হয়ে যায়। ওই জিনের অনুসারী জিনেরা অপমানিত হয়ে তোমার বুক থেকে তোমার কন্যাকে কেড়ে নিয়ে যায়। তিনি আরও বলেন, তোমার মেয়ের যখন 12 বছর পূর্ণ হতো তখন ওকে পরিপূর্ণভাবে সকল কিছু দেওয়া হতো। তোমার মেয়ে যখন যে কোনো রুগীর উপর শুধু বিসমিল্লা বলে হাত রাখত, আল্লাহর রহমতে সেই রুগী সুস্থ হয়ে যেত। মহান আল্লাহর অপার করুণায় তোমার কন্যা প্রবল সৌভাগ্য নিয়ে দুনিয়ায় এসেছিল। এমন শিশু 100 বছরে 2-1 বার জন্ম নেয় না। আর তোমার মেয়ের কবরের পাশে যে শত শত আলো দেখো, এটা ওই জিনের অনুসারীরা। তার নির্দেশক্রমেই তোমার কন্যার কবর জিয়ারত করতে আসে। এই বলে হুজুর আফসোস করেন এবং কিছু তদবির দিয়ে আসিমুন্নেসা খালাকে তার বাড়িতে পাঠিয়ে দেন। এরপর আর কোনো সমস্যা হয়নি তাদের। ওপারে ভালো থাকুক আমার শৈশবের খেলার সাথী, আমার সমবয়সী বোন মৈরম। আল্লাহকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আসিমুন্নেসা খালা সর্বশেষ 2004 সালে আমার আম্মু অসুস্থ হলে আমাদের বাড়িতে এসেছিলেন। 3 দিন ছিলেন আমাদের বাড়িতে। মৈরমকে আমি কাছ থেকে দেখেছি এবং ওর সকল বিষয়ে ওর মা আসিমুন্নেসা খালার মুখে ওর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত ভালো করে শুনেছি। ঘটনা শতভাগ সত্য, কোনো কিছু বাড়িয়ে লেখা হয়নি। আমার মা 2005 সালে অসুস্থ হলে আসিমুন্নেসা খালা আমার মাকে দেখতে আবারও আসেন। তখনও তার নিজ মুখে বিস্তারিত শুনেছিলাম আমরা। এটাই ছিল ঘটনা। এবার যাবো ফাইজুল ইসলাম ভাইয়ের আসল ঘটনায়। যার ঘটনা তিনি শেয়ার করেছেন তার নাম হচ্ছে জুবায়ের এবং বাংলাদেশে কোন একটা ইউনিভার্সিটির একটি ছেলে। আসলে বলতে গেলে ঘটনাটা যেভাবে ঘটে সেটা হচ্ছে প্রথম তখন বলতে গেলে প্রাইভেট ইউনিভার্সিটি বাংলাদেশের শুরু যাত্রা। তখনকার আমলের মেয়েটা পড়তো প্রাইভেট ইউনিভার্সিটিতে, ছেলেটা পড়তো ঢাকা শহরের কোনো একটি সরকারি অথবা পাবলিক ভার্সিটিতে। দুজনের মধ্যে সম্পর্কটা হচ্ছে জানালাগত সম্পর্ক, একটা বাসা জানালা আর একটা বাসা জানালা। ছেলেটা থাকতো একটা মেসে, জানালার থেকে সম্পর্ক, মেয়েটা থাকতো আর একটি বাসায়। তো কথা বলতে বলতে একটা পর্যায়ে যখন দেখা সাক্ষাৎ হতে থাকে, দেখা সাক্ষাৎ হতে হতে বেশ ভালো সম্পর্ক গড়ে ওঠে। ছেলেটা জুবায়ের আর কি, আর মেয়েটার নাম আমি বলছি না। আমি আসলে ছদ্মনামও দিচ্ছি না, কোনো একটা মেয়ের নাম আমি দিতে চাই না। তো মেয়েটার সাথে যখন মেয়েটার বাবা মা আসছিল গ্রামের বাড়িতে, মেয়েটার বাসায় ছেলেটা যায় এবং ছেলেটা যাওয়ার পরে তাদের মধ্যে একটা সম্পর্ক সংঘটিত হয়। এরপরে মেয়েটা 4 মাস পর 3 মাস পরে মেয়েটা জানায় যে মেয়েটা প্রেগনেন্ট। মেয়েটা প্রথমে বোঝেনি, মেয়েটা বোঝে নাই এবং এটা বুঝতে পারে না। প্রথমে 2 মাসের মধ্যে বুঝতে পারে না। তো 2 মাস শেষে যখন 3য় মাসে পাড়া দেয় তখন ডাক্তারের কাছে যায় যে আমার এরকম সমস্যা হচ্ছে, কি কাহিনী। ডাক্তার বলে টেস্ট দেয়, টেস্ট করার পরে দেখে যে তিনি প্রেগনেন্ট। এখন প্রেগনেন্ট হবার পর মেয়েটা প্রায় রাতেই কিছু দেখতে পেত এরকম যে জুবায়ের প্রতিদিন তার বাসায় আসছে এবং মেয়েটাকে গলা টিপে মারছে। এটা যখন জুবায়েরকে সে একটা পর্যায়ে শেয়ার করে যে জুবায়ের, আমাদের মধ্যে যা হয়েছে তার কারণে আমি প্রেগনেন্ট হয়ে গেছি, এখন এটার সলিউশন কি। জুবায়ের কিছুদিন অ্যাভয়েড করার পরে জুবায়ের বলে ওয়াশ করে ফেলো মানে হচ্ছে বাচ্চাটাকে ফেলে দাও, বাচ্চাটাকে অ্যাবর্ট করে ফেলো। ওয়াশ করে ফেলাটার আরেকটা কারণ হচ্ছে এর আগেও তিনি একবার অন্তঃসত্ত্বা হয়েছিল, কিন্তু এবার একটা বুঝতে পারেনি, তখন এটা বুঝে গেছিল এবং তখন জুবায়ের এরকম অ্যাবর্ট করিয়েছিল। এটা দিস ইজ দ্য সেকেন্ড টাইম। তো মেয়েটা বলে যে তুমি তো আমাকে পছন্দ করো, আমাকে তো ভালোবাসো, তাহলে অ্যাবর্শন আমি কেন করবো? আর অ্যাবর্শন না করি, আমরা বিয়ে করে ফেলি, চল।
ছেলে বলে আমরা মাত্র সেকেন্ড ইয়ারে পড়ি, এখনও কিছু হয়নি, না করি চাকরি, না করি কিছু, তোমাকে তো আমি বিয়ে করবই, কিন্তু আমার আগে আমরা দাঁড়াই, আমরা নিজেরা, মা তোমারও তো দাঁড়ানো দরকার, তোমারও তো পড়াশোনা চলছে, এখন এই প্রেগনেন্সির ঝামেলা নিতে গেলে তো তুমিও অসুস্থ হয়ে যাবা, পরীক্ষা দিবা, সামনে সেমিস্টার ফাইনাল, সব সেমিস্টার আছে, পরীক্ষা দিতে হবে, নতুন নতুন তখন ইউনিভার্সিটি, কিন্তু বাংলাদেশে প্রাইভেট ইউনিভার্সিটি, অনেক আগের কথা। তো বলছে যে আমি অ্যাবর্শন করতে হাসপাতালে যেতে হবে, তুমি আমার সাথে চলো। তো একটা সময় এটা রাজি হয়ে যায়, অ্যাবর্শন করবে, তো বলে হাসপাতালে যেতে হবে, আমার সাথে চলো। জুবাইর বলে যে আমি তোমার সাথে যাব, তুমি তাহলে অপেক্ষা করো। এরপর থেকে জুবাইয়ের সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, কারণ তখন মোবাইল ফোন আসেনি, তখন মোবাইল ফোন বাংলাদেশে ইউজ করতো না কেউ, পেইজার ছিল, পেইজারটা ইউজ করতো, কিন্তু পেইজারটা খুব আহামরি, পেইজারও তখন প্রচলন ছিল না। তো মেয়েটা অনেকক্ষণ পর্যন্ত ছেলেটার বাইরের বাসায়, মানে জুবাইরের বাসার সামনে ওয়েট করে, পাশাপাশি বাসা তো ওয়েট করে, কিন্তু জুবাইরকে খুঁজে পায় না। তো ওই বাসায়, ওই বিল্ডিংয়ে যে জুবাইরের ফ্রেন্ডরা থাকতো, মেয়েটাকে তো চিনতো, বলতো ভাইয়া কী খবর, জুবাইর কোথায়? বলছে জুবাইর তো বাসায় নাই, চলে গেছে, ও তো কালকেই বাসা ছেড়ে চলে গেল। বলে কি? হ্যাঁ, জুবাইর তো কালকেই বাসা ছেড়ে চলে গেল। এরপর থেকে জুবাইরের আর কোনো খোঁজ নেই। কোথায় চিঠি দিবে, চিঠি দেওয়ারও তো কোনো উপায় নাই, মানে অ্যাড্রেস জানে না তো, সেটা কোথায় থাকে, কি করে না করে। এরপর কেটে যায় প্রায় 6-7 বছর কেটে যায়। 1998 সালের জানুয়ারি মাসের 5 তারিখ, প্রচণ্ড শীত পঞ্চগড়ে প্রচণ্ড শীত পড়েছে সেবার। পঞ্চগড় থেকে ঢাকা ব্যাক করছে জুবাইর। ঢাকা ব্যাক করার পথে রাস্তায় তার গাড়ি অ্যাক্সিডেন্ট হলো, খাদে বাস পড়ে গেল, মোরলেস 6 জন মানুষের মৃত্যু হলো। জুবাইর একটা পা হারিয়ে ফেলল। জুবাইরের চেয়ারের নিচে পাটা আটকা পড়েছিল, চেয়ারটা এত জোরে চাপ পড়ে, বাসটা যখন খাদের ভেতরে পড়ে যায়, মুচড়ে যায়, উপর থেকে প্রেশার আসার কারণে চেয়ারটা, পাটা একদম আলাদা করে ফেলে। অনেক চেষ্টা করে ডাক্তাররা হাসপাতালে নেওয়ার পর পাটাকে জোড়া দেবার জন্য, কিন্তু কোনোভাবেই সম্ভব হচ্ছিল না, পাটা কাটা পড়ে যায়, গ্লাস এবং সব কিছুর প্রেশারে পাটা কাটা পড়ে যায়। অনেক রক্তক্ষরণের কারণে অবস্থা খুব খারাপ ছিল, কিন্তু রক্ত ম্যানেজ হওয়ার কারণে ওর বাম পাটার একটা পোর্শন কেটে ফেলতে হয় ডাক্তারদের, এবং রোগী মানে জুবাইর বেঁচে যায়। ঢাকায় নিয়ে আসা হয়, ঢাকায় নিয়ে আসার পর চিকিৎসার জন্য ইন্ডিয়া পর্যন্ত নিয়ে যাওয়া হয়। যেটা পা গেছে সেটা গেছে, এটা তো মানুষের পক্ষে নতুন করে বানানো সম্ভব না, নতুন করে তৈরি করা সম্ভব না। জুবাইর বাসায় থাকতো, এক পা দিয়ে কাজ করার যতটুকু অ্যাবিলিটি ছিল সেটা করার চেষ্টা করতো, সরকারি চাকরি করতো, যে হুইল চেয়ারে করে যে অফিসে যেয়ে চাকরি করতো। জুবাইর ছিল প্রচণ্ড মেধাবী একটা ছেলে, কোনো খবর জানতো না আসলে মেয়েটা কোথায় আছে, খবর নিতে চাইতো না, 7 বছরে খবর নিতে চাইতো না। কিন্তু অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে প্রায় সময় রাতের বেলা মেয়েটাকে সে স্বপ্নে দেখত। প্রায় সময় রাতের বেলা মেয়েটা স্বপ্নে আসতো, একটা কোলে বাচ্চা নিয়ে তার কাছে আসতো, এবং মেয়েটার পেছনে একটা লোক দাঁড়িয়ে থাকতো। লোকটার হাতের মধ্যে একটা হাতুড়ি দেখতে পেত সে প্রায় সময়। হাতুড়ি দিয়ে সে দেখতো যে সে দেখতো এরকম যে লোকটা পেছনে দাঁড়িয়ে আছে, মেয়েটার হাতুড়ি দিয়ে বাচ্চাটার মাথার মধ্যে একটা বাড়ি দিচ্ছে, মাথাটার মধ্যে হাতুড়িটা ঢুকে গেল, মাথাটার মধ্যে ঢুকে যাওয়ার কারণে চোখগুলা বের হয়ে গেছে বাচ্চাটা যখন মৃত্যু নিশ্চিত হলো, ওই লোকটা পেছন থেকে ওই মেয়েটার যাকে সে পছন্দ করতো তার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে বাড়ি দিল। হাতুড়িটা ঢুকে গেল মেয়েটার মাথার মধ্যে, মাথাটা মাঝখান থেকে আলাদা হয়ে গেল, মানে মাঝখান থেকে অর্ধেক হয়ে গেল, অর্ধেকে 2 পাশে ছড়িয়ে গেল। অনেকটা ভয়ঙ্কর দৃশ্য প্রথম দেখলো মেয়েটাকে যখন সে বাসায় আসলো ট্রান্সফার হয়ে, এবং ওই দিন রাত্রেবেলায় স্বপ্নটা দেখার পর মেয়েটার ব্যাপারে তিনি চিন্তা করতে শুরু করলেন, এটা কোথায় আছে, কেমন আছে, জানে না তো। 1998 সালে তখনও চিঠির প্রচলন, যারা আমরা 1998 সালে আছি সবার বাসায় মোবাইল ফোন ছিল না, সবাই সেই সিমেন্স নকিয়া ইউজ করতো না, সবাই গ্রামীণ ফোন তখন তো সেবা ছিল, ওইগুলো ইউজ করতো না কেউ, সবাই তো এক্সপেন্সিভ ছিল, তখন প্রচণ্ড এক্সপেন্সিভ ছিল। তো ও তখন সরকারি চাকরি করে, খুব বেশি না, 3 বছর হয় সরকারি চাকরি। তো সরকারি চাকরি করে
এই ধরনের কেস আগে কখনো হয়নি 5-7 বছরে। এবং পা যখন হারিয়ে ফেলে বাসায় তার স্ত্রী তার সেবা করছিল, বিয়ে হয়ে গেছে তার, এর মধ্যে স্ত্রী সেবা করছে, বাচ্চা কাচ্চা তখন পর্যন্ত ছিল না, নতুন বিয়ে হয়েছে সরকারি চাকরি হওয়ার পর, 3 বছর হলো বিয়ে হয়েছে। তো এই যে পাটা চলে গেল, বাসায় তার স্ত্রী কিছুদিন সেবা করার পরে তার স্ত্রী সেবা করছিল, ইন দ্য মিন টাইম তিনি এই স্বপ্নটা দেখে। এই স্বপ্নটা তিনি আরেকদিন দেখে, মাসে আরেকবার। রাত্রেবেলা তিনি ঘুমিয়েছেন, ঘুম থেকে হঠাৎ করেই তার ঘুমটা ভাঙে এই জিনিসটা দেখার পর যে মেয়েটা দাঁড়িয়ে আছে, তার পাশে একটা বাচ্চা, কিন্তু পিছনে যে লোকটা সেই লোকটা হাতুড়ি উঁচু করে দাঁড়িয়ে আছে। এবার হাতুড়িটা একটু বেশ বড়, এবং মেয়েটার মাথার মধ্যে তিনি হাতুড়িটা দিয়ে বাড়ি দেওয়ার পরে মেয়েটার মাথাটা শরীর থেকে বের হয়ে যায়। এমন যে কেউ কোপ দিল, কিন্তু কোপ না, এটা হাতুড়ি দিয়ে বাড়ি দিল। তিনি একই স্বপ্ন দেখছেন, কিন্তু এবার একটু ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডে। লাস্টবার তিনি যে ব্যাকগ্রাউন্ডে দেখেছেন সেই ব্যাকগ্রাউন্ডে না। তবে বাচ্চাটার কোনো ক্ষতি হয়নি, এবার শুধু মেয়েটাকেই সেই লোকটা মারল। তো মেয়েটার নাম বারবার সে চিন্তা করছে, কেন এরকম হলো, কেন মেয়েটা বারবার তার স্বপ্নে আসছে। এক মাস আগেও তো তিনি স্বপ্নে দেখলেন, আবারও আজকে দেখলো। তো 1 মাস 2 মাস করতে যে এটার মানে কন্টিনিউশনটা এরকম হচ্ছে যে 3 দিন 4 দিন পর পর দেখা শুরু করলো। এখন আর মেয়েটাকে কেউ সেই লোকটা মারে না, সেই লোকটা মেয়েটার পেছনে দাঁড়িয়ে থাকে এবং মেয়েটা চারিপাশে হাঁটতে থাকে। আর একটা বাচ্চা মেয়েটার কোলে সব সময় তিনি দেখতে থাকেন। কোলে একটা বাচ্চাটার চেহারা তার মনে থাকে না, কখনোই মনে থাকে না বাচ্চাটার চেহারাটা দেখতে কেমন, কিন্তু প্রায় সময় তিনি দেখতেন বাচ্চাটা হয় কোল থেকে নেমে গেলে তিনি পিছনের লোকটা বাচ্চাটাকে হাতুড়ি দিয়ে পেটাচ্ছে, অথবা মেয়েটার কোলেই থাকছে, আবার কখনো কখনো হাতুড়ি দিয়ে পেটায় না। স্বপ্নটা তখন কন্টিনিউশন হতে লাগলো। সেদিন ছিল শুক্রবার, জুম্মাবার। তো তিনি তো হাঁটা চলাফেরা করতে পারেন না, খুবই কষ্ট হয়, কারণ হঠাৎ করেই নতুন একটা লাইফস্টাইলে গেলে কিন্তু মানুষের এটা অ্যাডজাস্ট করে নিতে সময় লাগে। কারণ আমি কখনো ওই যে ক্রাউচ দিয়ে আমি হাঁটি নাই, এখন এটা দিয়ে হাঁটতে গেলে তো আমাকে কষ্ট করতে হবে। যারা জন্মগত ইউজ করে তাদের হিসাব আলাদা, তো আমি যদি এখন ইউজ করতে চাই আমি তো পারবো না। আমি হঠাৎ করে যদি পঙ্গু হয়ে যাই, আমি নিশ্চয়ই হুইল চেয়ার ঠেলে চাক্কাটা ঠেলতে পারবো না। যারা রেগুলারলি ঠেলে অভ্যস্ত আছে তারা পারবে, আমার পক্ষে সম্ভব না, কষ্ট। কিন্তু সেও এই জিনিসটা কষ্ট হবে, তার সে কষ্ট হচ্ছিল, কারণ খুব বেশি দিন সময় না তো সে এরকম তার পঙ্গু অবস্থা। তার স্ত্রী একটা সময় বাসা থেকে চলে গেল, কারণ স্ত্রী পারছিল না তাকে। তো স্ত্রী বেশি শিক্ষিত না হওয়ার কারণে স্ত্রীর বাবা মা বলছে যে যেহেতু আমার মেয়ের পড়াশোনা বেশি করে নাই, কারণ এই ঘর সংসার এখন চালাবে কে, আর কয়েকদিন পরে যদি কাজ করতে না পারে তখন, কিন্তু সেটা সরকারি চাকরি করতো, লোকটা সরকারি চাকরি করতো, কিন্তু অফিসে না যাওয়ার কারণে অফিস থেকে তো প্রেশার দিচ্ছে চাকরিতে জয়েন করার জন্য। তো হুট করেই এখন হুইল চেয়ারে করে অফিসে যাওয়াটা কীভাবে যাবে, মুভমেন্টের ক্ষেত্রে কে হেল্প করবে, এইসব জিনিস চিন্তা করছিল তিনি। তো বাবা মা থাকতো দূরে। তো একদিন তার বাবা মাকে নিয়ে আসে। তো 1998-99, তো 99 শুরুর দিকের ঘটনা। তার বাবা মা তখন তার বাসায়, বউ তখন বাসায় ছিল না, বউ তখন চলে গেছে। স্বামী অক্ষম, বউ তো আর থাকবে না, বউ চলে গেছে। এর মধ্যে ডিভোর্সও হয়ে গেছে বা হয়নি, কিছু একটা কথা চলছে ডিভোর্সের। লোকটা দেখলো একদিন রাত্রেবেলা স্বপ্নে নাকি বাস্তবে কিভাবে দেখেছেন তার মনে নাই, দেখলেন যে তার মাথায় কেউ হাত বুলিয়ে দিচ্ছে। তার মনে হলো তার স্ত্রী ব্যাক করেছে। তিনি দেখেন যে তার স্ত্রী ব্যাক করেনি, মেয়েটা তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মেয়েটা হাত বুলাতে একটা পর্যায়ে বলল যে আপনি কেমন আছেন। ঘুমের মধ্যে থেকে তিনি বলছেন ভালো। সেদিন রাতে তার বাবা তার সাথে শুয়েছিল। ভালো আছি। তো তার বাবা দেখছে ছেলে কি বলে, তো বলে যে আপনার কি আমার কথা মনে পড়ে? বলে হ্যাঁ, আমার তোমার কথা মনে পড়ে। এটা বলতে বলতে একটা মেয়েটাকে কেউ একজন বিশাল বড় একটা হাতুড়ি দিয়ে বাড়ি দিল। হাতুড়ি, এটা কিন্তু বিশাল বড় হাতুড়ি, অনেকে হ্যামার বলে না, বড় বড় হ্যামার যেগুলো দিয়ে রড ভাঙার কাজ করে, অথবা অনেকে জিম করার সময় বড় বড় হ্যামার, সেই ধরনের বিশাল বড় হ্যামার, সেই বড় হ্যামার দিয়ে বাড়ি দিল। মেয়েটার মাথা মনে হলো যে মাথাটা ভেতরে গেল, শরীরের ভেতরে ঢুকে গেল, এরকম এত জোরে বাড়ি দিল। রক্ত ছিটকে চারপাশে ছড়িয়ে গেল। ছেলেটার জুবাইরের ঘুম ভেঙে গেল। বাবা আমি একটা খারাপ স্বপ্ন দেখেছি। বাবা মাকে বললো, বাবা মা আমি তোমাদের একটা কথা বলি, আমি একটা ঝামেলায় পড়েছি, আমাকে একটু ঢাকায় যেতে হবে।
আমি ওই এলাকায় অমুক এলাকায় যাব, অমুক এলাকায় গেলে আমি একজনকে খুঁজতে হবে। তো যাব করে করে তো বেশি দিন যাওয়া হচ্ছে না। এদিকে বাবা মার গ্রামের বাড়িতে যেতে হবে, গ্রামের বাড়িতে জমি জমা আছে, সেসব জিনিসের লক্ষ্য রাখতে হবে। অফিসের প্রেশার চলে আসছে, অফিসেও যাচ্ছিল কয়েকদিন যাবৎ, যেহেতু যেতে পারছে, এক্সেস হয়ে গেছে। বাসাটা যে আগে ছিল দোতলায়, সেটা থেকে কম চেঞ্জ করে বাসা নিয়েছে, এখন নিচতলায় অফিসের কাছাকাছি বাসা নিয়েছে, যাতে মুভ করা যায় ইজিলি। একটা ছেলেকে রেখেছে যাতে তাকে হেল্প করে, এমনভাবে হেল্প করে, এবং কিছু জিনিস আবার দেখা যায় যে তার ঘরের সামনে দিয়ে সিঁড়ির মধ্যে প্লাস্টার করেছে, যাতে হুইল চেয়ার নামানো যায়, সহজেই উঠানো যায়। তো এই সব জিনিসের ব্যবস্থা করে তিনি, তার বাবা মা এগুলির ব্যবস্থা করে তাকে ওখান থেকে চলে যায়। পরে তিনি রেগুলার অফিসে যাওয়া শুরু করে, এবং ওর মাঝে সেই মেয়েটার কথা ভুলে যায়। অফিসের প্রেশার, রাতেরবেলা ঘুম, সব মিলে রাতে পরের দিন সকালে যখন তিনি অফিসে যান, আবার রাতের কেস ভুলে যাচ্ছেন, কি হচ্ছে না হচ্ছে। তো কয়েকদিন যাবৎ হঠাৎ করে স্বপ্ন দেখা শুরু করলেন, একটা বাচ্চা তার কাছে আসছে। বাচ্চাটার বয়স 7-8 বছর হবে, সুন্দর ঝুঁটি বাঁধা একটা মেয়ে, ফ্রক পরে তার সামনে আসে। একটা মেয়ে ফ্রক পরে তার সামনে আসে। মেয়েটার কানের মধ্যে সাপের মতো দুল ঝুলছে, সাপ মাথাটা নাড়াচ্ছে, ছোট ছোট সাপ, দুটো সাপের বাচ্চা হবে, 2 কানে 2টা, মাথাটা নাড়াচ্ছে, পিছনে যাচ্ছে, সামনে আসছে। মেয়েটা তার সামনে আসে, এসে বলে, বাবা আপনি কেমন আছেন? স্বপ্নেই তিনি তার মেয়েকে জড়িয়ে ধরতে চায়। তার মেয়ে বলে যে, আপনি আমাকে জড়িয়ে ধরেন না, আমি আপনার মেয়ে, আপনি আমার বাবা, কিন্তু জড়িয়ে ধরার মতো অধিকার আপনার নাই। আপনি আমাকে অনেক আগে অ্যাবান্ডন করেছেন, আপনি অনেক আগেই আমাকে দূরে সরিয়ে ফেলেছেন। এখনই পিছনের লোকটা আসবে, আমাকে হাতুড়ি দিয়ে খুন করবে, দেখবেন, দেখেন। এইটা বলে মেয়েটা হাসছে, এবং সাথে সাথে পেছন থেকে একটা লোক এসে মেয়েটার মাথার মধ্যে হাতুড়ি দিয়ে একটা বাড়ি দিল। মেয়েটার মনে হলো যে মেয়েটার চোখ, জিব্বা টিব্বা সব মুখ দিয়ে বের হয়ে গেল। এটা বলে একটা শরীর ঝাঁকুনিতে তার ঘুমটা ভাঙলো। দেখলো যে কেউ নাই, যে ছেলেটা তার সাথে থাকে সে ছেলেটা নিচে ঘুমাচ্ছে। হঠাৎ করেই এইবার প্রথম সে শব্দ পাচ্ছে, দরজার ওপাশ থেকে শব্দ আসছে, ফিস ফিস করে শব্দ আসছে যেরকম হাতুড়ি দিয়ে দরজাটা ভাঙ, হাতুড়ি দিয়ে দরজাটা ভাঙ, তোর কাছে বড় হাতুড়ি, তুই দরজাটা ভাঙ, না তুই হাতুড়ি দিয়ে তুই ভাঙ, এই তুই ভাঙ, এই শব্দটা ওই পাশ থেকে পরিষ্কার আসছে। তো তুই মানে কি পাশের বাসার ভাড়াটিয়া কি এরকম কথা বলছে নাকি? পাশের বাসায় তো কোনো পুরুষ থাকে না, পাশের বাসায় একজন বয়স্ক লোক থাকে। এটা তো মনে হয় ইয়াং একটা ছেলের কথা ভয়েস শোনা যাচ্ছে। ফিস ফিস শব্দটাও খুব জোরে আসছিল। তুই তার ছেলেটাকে ডাক দে, এই মজিদ, আব্দুল মজিদ, এই ওঠ, দেখতো দরজাটা খুলে দেখতো কে আছে ওই পাশে। তো ঘুমের ঘরেই মজিদ দরজাটা খুলে লাইটটা জ্বালায়, দেখে কেউ নাই। তিনি আবার ব্যাক করে। মফস্বলের এলাকায় লাইট যায় আসে, লাইট আসে যায়, এরকম অবস্থা। তো ইলেকট্রিসিটি ছিল না ওই সময়। আস্তে আস্তে ফজরের আজানটা দেয়, তিনি ফজরের নামাজটা পড়েন। নামাজটা পড়ার পরে চিন্তা করে ডিসিশন নেয় যে মজিদকে নিয়ে ঢাকা যাব, ঢাকায় যেয়ে আমি সেই অ্যাড্রেস খুঁজে বের করব। তো মজিদ হুইল চেয়ার নেয়, সে ক্রাউচ হেঁটে একটা সময় বাসে ধরে ঢাকায় আসে। ঢাকায় এসে একটা হোটেল ভাড়া করে, কারণ কোনো আত্মীয়র বাসায় থেকে সেই মেয়েটাকে খোঁজা যাবে না। আত্মীয়রা আছে কিন্তু সেই মেয়েকে তা খুঁজে বের করতে হবে। সেই মেয়েটা খুব বেশি দিন হয়, 8-9 বছর হয়ে গেছে, মেয়েটার সাথে তার কোনো কানেকশন নেই, 9 বছরের বেশি হয়ে গেছে, কানেকশন নেই। তো এখন তিনি খুঁজতে বের হন, ছেলেটাকে নিয়ে খুঁজতে বের হন। বহু খোঁজাখুঁজি করেন, ওই বাসার নিচে, বাসার মানুষজনকে জিজ্ঞেস করে, কেউ চেনে না সেই মেয়েটাকে। কিন্তু মেয়েটা কিন্তু এই বাড়ির মালিকের মেয়ে ছিল, কেউ চেনে না। তো একদিন এক লোক, ভদ্রলোক, তিনি আসলে অনেকক্ষণ যাবত ওখানে একটা চায়ের দোকান ছিল, নতুন হয়েছে, সব চেঞ্জ হয়ে গেছে রাস্তাঘাট ততদিনে। তো বলে যে এখানে একটা মেয়ে থাকতো, ওনারা কোথায়? বলে যে দেখেন, আমি জানি না কোন মেয়ের কথা আপনি বলছেন, তবে এইখানে এই বিল্ডিংয়ের মালিক যারা আগে ছিল তারা কিন্তু বাড়িটা বেচে চলে গেছে ফ্ল্যাট কিনে। এটা 2000 সালের কথা। ফ্ল্যাট কিনে চলে গেছে। তখন নতুন নতুন অ্যাপার্টমেন্ট বিক্রি করা শুরু হয়েছে ঢাকা শহরে, কিছু কিছু জায়গায় অ্যাপার্টমেন্ট হয়েছে। তো ফ্ল্যাট কিনে চলে গেছে। তখন স্পেসিফিক কিছু ভালো ভালো কোম্পানির অ্যাপার্টমেন্ট ছিল, দামও কম ছিল ফ্ল্যাটের দাম। তখন নতুন নতুন ফ্ল্যাটের আগমন বাংলাদেশে। তো উনি বললেন যে আমি একটু পেলাম যে তারা চলে গেছে। তো ওখানে যা অনেককে জিজ্ঞেস করলো, আশেপাশের একজন প্রতিবেশী ছিল,
বলে যে ও মোল্লা সাহেব তো আগে এই বাড়িটা ছিল মালিক, সে তো চলে গেছে বাড্ডার দিকে। তার নাম ছিল আব্দুর রহমান মোল্লা। তার হলে মোল্লা বাড়ির মানুষ আর কি, মোল্লা বাড়ি আর কি, তাদের বংশ হচ্ছে মোল্লা বংশ। বলে যে আব্দুর রহমান মোল্লা সাহেব তো মানে তাদের এলাকার ওই প্রতিবেশী, তার বাড়ি আছে এখানে, তার বাড়িও তিনি আস্তে আস্তে রেনোভেট করছেন। ওই মোল্লা সাহেব তো আসলে চলে গেছেন বাড্ডার দিকে, আমার কাছে বাসায় ঠিকানাটা আছে, আমি ঠিকানাটা পেয়ে আপনাকে জানাচ্ছি। তো এই ঠিকানাটা খুঁজে 20 দিন সময় লাগলো সেই লোকের ঠিকানাটা খুঁজে পেতে। তো জুবাইর সাহেব লোকটার কাছ থেকে ঠিকানাটা পায়, খুঁজে পাওয়ার পর সেই মেয়ের বাসাতে জুবাইর ভাই খুঁজে পেয়ে সেই মেয়ের বাসা যায়। আপনারা কি চিন্তা করতে পারেন এই ঘটনার আসলে আদলে কি ঘটতে পারে, মেয়েটার সাথে কি ঘটতে পারে? তো জুবাইর সাহেবের বাসার নিচেই তিনি হুইল চেয়ারে মজিদকে উপরে পাঠায় যে খোঁজ নিয়ে আসো যে এটা কি আব্দুর রহমান মোল্লা সাহেবের বাড়ি নাকি। তো হ্যাঁ, আব্দুর রহমান মোল্লা সাহেব গত বছর মারা গেছেন। তার স্ত্রীর সাথে কথা হলো, তার স্ত্রী বলল যে হ্যাঁ আব্দুর রহমান মোল্লা সাহেবের বাসা। তো ওই বাসাতেই নিচতলায় ভাড়া হবে এই জিনিসটা তিনি দেখেন এবং এই কেয়ারটেকারের সাথে কথা বলেন যে নিচতলায় ভাড়া নেওয়া যাবে কিনা, আমি সরকারি চাকরিজীবী, আমি কি ভাড়া নিতে পারবো কিনা। এরই মাঝে তার পোস্টিং হওয়ার কথা ঢাকাতে, তো ঢাকায় পোস্টিং হয়ে যায় এবং ওই বাসাতে তারা ভাড়া নেয়। সে ভাড়া নেয় বাসাতে, বেশ কিছুদিন যাবৎ সেই বাসায় থাকা শুরু করে। কেয়ারটেকারের দায়িত্ব থাকা অবস্থায় তিনি নিচতলা ভাড়া নেয় এবং নিচতলায় যেহেতু ভাড়া নিয়েছে তার মাকে নিয়ে আসে। তার বাবা তখন গ্রামের বাড়িতে, মাকে নিয়ে আসে। যেহেতু মা ছিল, পরিবার তখন তো ঢাকা শহরে যেমন মেস ভাড়া দেওয়ার প্রচলনটা ততটা বাড়ি মানে সাধারণ বাড়িতে থাকতো না। তার সবসময় চিন্তা করতো যে পরিবারকে ভাড়া দিবেন। যেহেতু পরিবারকে ভাড়া দিয়েছেন তাই মাকে নিয়ে এসছে, ছেলেটা থাকতো তার সাথে। একটা পর্যায়ে তিনি প্রতিদিন খেয়াল করতেন যে এই বাসা দিয়ে মেয়েটা বের হয় কিনা। আর ইন দ্য মিন টাইম এই বাসায় ঢোকার পর থেকে তিনি মেয়েটাকে আর স্বপ্নে দেখতেন না, বাচ্চাটাকে আর স্বপ্নে দেখতেন না। এই বাসা ভাড়া নেওয়ার পর থেকে ওই স্বপ্ন তার সাথে প্রায়ই আসতো হাতুড়ির লোক, কিন্তু তিনি যেটা স্বপ্নে দেখতেন সেটা হচ্ছে ওই যে লোকটা দূর থেকে দেখতে পেতেন একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে এবং তার হাতে হাতুড়ির যে হ্যামারের লোহার পোষণটা, সেই পোষণটা মাটির মধ্যে লাগানো এবং হ্যান্ডেলটা তিনি হাত দিয়ে ধরে আছেন। অনেকটা বড় রামদা, কেউ রামদাটাকে মাটির মধ্যে হেঁচড়ে টেনে নিয়ে আসে, ঠিক সেরকমভাবে বড় হাতুড়িটা তিনি ধরে দাঁড়িয়ে আছেন। দূর থেকে দাঁত কিটমিট করে তার দিকে তাকিয়ে থাকতেন। এটা তিনি প্রায় সময় স্বপ্নে দেখতেন। কিন্তু এই বাসায় আসার পর তিনি দেখলেন যে মেয়েটাকে তিনি আর স্বপ্নে দেখেন না। তো জুবাইর ভাই প্রায় সময় খোঁজ নিতেন এই বাসার মধ্যে কে কে আছে, বাড়িওয়ালার কে কে আছে। তো একদিন আব্দুর রহমান মোল্লা সাহেবের স্ত্রী ভাড়া নিতে তাদের ঘর বাসায় আসেন। এটা তখন ওই বাড়িতে ওঠার 4 বা 5 মাসের সময়, ঈদের পর ভাড়া নিতে আসেন, কারণ কেয়ারটেকার সেই ঈদে গ্রামের বাড়িতে গেছেন। ভাড়া নিতে আসার পরে ছেলেটাকে জিজ্ঞেস করে জুবাইর ভাইকে ভাড়া দেন, জুবাইর ভাই ভাড়া দিয়ে দেন। তো ভাড়া দেওয়ার সময় জিজ্ঞেস করেন, আন্টি আপনার কয় ছেলে কয় মেয়ে? বলে যে আমার 3 মেয়ে, আমার কোনো ছেলে নাই। বলে যে আপনার মেয়েরা কোথায়? বলো যে বড় মেয়ে তো এখানে থাকে না, ছোট 2 মেয়ে। ছোট মেয়েটা এবার ইন্টারমিডিয়েটের পরীক্ষা দিচ্ছে, আবার আমার ইমিডিয়েট মেয়েটা অনার্স 3rd ইয়ারে পড়ে বিশ্ববিদ্যালয়, সরকারি বিশ্ববিদ্যালয়। বড় মেয়ে কোথায় থাকে? পরে বড় মেয়ে থাকে কোথাও, পরে বলবো। তো এটা তিনি আর কিছু বললেন না। তো বড় মেয়েই যখন তার মেয়েটা তিনি জেনে গেলেন, বুঝে গেলেন, কারণ তার মাকে তিনি দেখতেন কিন্তু তার মা কিন্তু তাকে কখনো এরকম দেখতো না, এই ছেলেটাকে কখনো দেখতো না। ও মেসে থাকতো তো মহিলারা তো দেখতো না, তার বাবা দেখেছে বহুবার। তো বাবা তো বেঁচে নাই। তো অনেকদিন যাবত সে বাসায় থাকার পর তিনি একদিন ওই আবারও এই মহিলার সাথে দেখা হলে তিনি তখন জিজ্ঞেস করে, মহিলা কিছু বলল না, মানে মেয়েটার মাটা কিছু বলল না। একদিন কেয়ারটেকারকে সাহস করে জিজ্ঞেস করে ফেলে যায়, কারণ ফট করে হুটহাট করে জিজ্ঞেস করা যায় না। কেয়ারটেকার আবার উপরে গিয়ে লাগিয়ে দিলে বাসা থেকে ছেড়ে দিতে হবে। কেয়ারটেকারকে জিজ্ঞেস করে যে আসলে ঘটনা কি, মেয়েটার কি হয়েছে? দেখেন আমি তো আসছি এখানে বেশি দিন হয় না, তবে আমি শুনছি যে ওনার যে বড় মেয়েটা ছিল সেই মেয়েটা মারা গেছে। মারা গেছে মানে? হ্যাঁ, মেয়েটা মারা গেছে, মেয়েটারে একজন মাইরা ফেলাইছে।
তো মেরে ফেলছে, কে মেরে ফেলছে? মেরে ফেলছে একজন। কারণ এটা ওনার স্বামী হইতে পারে, ও কেউ হইতে পারে, কে জানে, মাস থেকে জানি না। পরবর্তী সময়ে তিনি তার মার কাছ থেকে আস্তে আস্তে কিছু ইনফরমেশন বের করে। ইনফরমেশনটা এমন যে মেয়েটা প্রেগনেন্ট ছিল এবং মেয়েটাকে একটা ছেলের সাথে বিয়ে দেওয়া হয় এবং ছেলেটা রাজি হয় মেয়েটাকে বিয়ে করার জন্য। বিয়ের 6 থেকে 7 মাস পর একদিন রাত্রেবেলা হঠাৎ করে এই ছেলেটা বলে যে আপনার মেয়ের অবস্থা খুব খারাপ, আপনার বাসায় চলে আসেন। তারা বাসায় যায়, ওই বাসায় যাওয়ার পর দেখা যায় তার মেয়ে অন্তঃসত্ত্বা অবস্থায়। তখন তার মেয়ের বয়স, মেয়ের মা পেটে হয়তো 9 মাসের বাচ্চা। খুব মানে মেয়েটার ওই সময়ই বিয়ে হয়ে যায়, বিয়ে দিয়ে দেয় তারা একটা ছেলের সাথে, তার পরিচিত ছেলের সাথে। পরে মেয়েটা বিষ খেয়ে আত্মহত্যা করে, ওই বাসাতে বিষ খেয়ে আত্মহত্যা করে। তো লোকজন বিভিন্ন কথা রটিয়েছে যে ছেলেটা মেরেছে, ছেলেটার পরিবার মেরেছে। মেয়েটা থাকতে পারছিল না, হয়তো বা কোনো একটা ঘটনা তো ওই বা শ্বশুর বাড়িতে ঘটতেই পারে। তো মেয়েটা পরে বিষ খেয়ে মারা যায়, পেটের বাচ্চাটাও মারা যায়, দুইটা মেয়ে মানে দুজনই মারা যায়। পরে মেয়েটার মা আসলে পরিবারের উপর দিয়ে যা যায় আর কি, এরপর থেকে ছেলে মেয়ে যে দুইটা মেয়ে ছিল তাদেরকে ডিফারেন্টভাবে মানুষ করেছে, কারোর সাথে মিশতে দেয় না, কথা বলতে দেয় না। তারাও ছোট ছিল, তার মেয়ের বোন যখন মারা যায় হচ্ছে তখনই, যখন এই ছেলেটা তাকে ছেড়ে চলে যায় 9 মাসের 6-7 মাসের মাথায়, আবার 8-9 মাসের মাথায় মারা যায়, বাচ্চা হওয়ার সময় মারা যায়। তো কেন মেয়েটা মারা গেল, কেন মেয়েটা মারা যাওয়ার পর আবার তিনি স্বপ্নে দেখছিলেন, এই ব্যাপারে তিনি জানেন না। তার পাটাও চলে গেল। যখন অপকর্ম করবেন সেটার ফল আপনি একদিন এই পৃথিবীতে ভোগ করবেন। যার সাথে করবেন সে জানুক আর না জানুক, পৃথিবী জানবে আপনি যে অপকর্মটা করেছেন। এই জিনিসটা তাকে অনেকদিন পোহাতে পোহাতে একটা পর্যায়ে তিনিও শারীরিকভাবে অসুস্থ হয়ে যান, আর চাকরি করতে পারেন না। 2015 সালের পর থেকে তিনি আর চাকরি করতে পারেন না, সরকারি চাকরি করতে পারেন না, এবং রিটায়ারমেন্টের আগে তিনি ফোর্স রিটায়ার করে ফেলেন, করবেন না, চাকরি করতে পারেন না, একা লাইফ লিড করেন, কারোর সাথে কথা বলেন না। তার বাবা মা দুজনেই মারা গেছেন এবং তার লাইফটা বলতে গেলে যে ক্ষতি হয়ে নিজের মেয়েটাকে যদি আপন করে নিত তার লাইফটা এরকম হতো না। তো কখনো কখনো সৌভাগ্য আপনাকে বলে আসবে না যে আমি সৌভাগ্য, দরজা খোলো, আমি সৌভাগ্য, এখনই তোমাকে দরজা খুলতে হবে, এরকম কেউ বলে আসবে না। আপনাকে বের করে নিতে হবে যে আপনার সিচুয়েশনটা কি, এবং সেটার এগেনস্টে যে আপনি উনি আসলে ঢেউয়ের অন্যদিকে, মানে স্রোতের অন্যদিকে সাঁতরানো শুরু করেছিল, যেটার কারণে তার পাটা হারাতে হলো। আর তখন যদি মেয়েটাকে যদি সাহস করে বিয়ে করে ফেলতে পারতো অথবা এই সমস্যাটা হতো না। বহু ধরনের এরকম ঘটনা আছে, সব ঘটনায় ব্ল্যাক ম্যাজিকে শেষ হয় না। কিছু কিছু ঘটনা নিয়তির উপর ছেড়ে দিতে হয়। অনেক সময় নিয়তিটাই ব্ল্যাক ম্যাজিক হিসেবে কাজ করে। এই ঘটনাটি আমাদের সাথে শেয়ার করতেন প্রবাল চৌধুরী, যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা থেকে। প্রবাল চৌধুরী আমাদের কাছে এর আগেও ঘটনা পাঠিয়েছেন এবং তার ঘটনা আমি শেয়ার করেছি, আমার কাছে বেশ ভালো মনে হয়েছে ঘটনাগুলো। তো তিনি আরও একটি ঘটনা পাঠিয়েছেন এবং তিনি আমাকে অনুরোধ করেছেন আমি যেন আমার মতো করে ঘটনাটা আপনার কাছে প্রেজেন্ট করি। আমি চলে যাচ্ছি প্রবালের পাঠানো ঘটনায়। ঘটনাটি প্রবাল কালেক্ট করেছেন তার এক বন্ধু হ্যারি গুজম্যানের কাছ থেকে। আর ঘটনাটি ঘটেছিল হ্যারির ছোট ভাই পল গুজম্যানের সাথে 2012 সালের ঘটনা এটি। তা আমি চলে যাচ্ছি সেই ঘটনায়। হ্যারির ভাই পল তখন সাউথ ক্যারোলাইনার একটি ছোট্ট কান্ট্রি সাইড এলাকায় চাকরি করেন। সেখানে একটা রেস্টুরেন্ট ছিল তার এক আঙ্কেলের, তো সেখানে তিনি কাজ করতেন এবং মানে তার ভালোই সময় কাটছিল। তিনি খুব প্রকৃতিপ্রেমী মানুষ, তো তাদের রেস্টুরেন্টটা একটা প্রকৃতি ঘেরা এলাকাতেই ছিল। তো কাজ করতেন, সেখানকার লোকাল নেবারদের সাথে তার গল্পগুজব হতো, ইত্যাদি ইত্যাদি, এরকম সময় কেটে যেত। বিভিন্ন সময় টিভিতে বসে ফুটবল ম্যাচ দেখতেন, এগুলোই করতেন তিনি। তো পলের আর একটা শখ ছিল যে সে মাঝে মাঝে লং ড্রাইভে যেত। মানে তার বন্ধু বান্ধব যদি কাউকে ম্যানেজ করে ফেলতে পারতেন তিনি, যারা এটাতে আগ্রহী, মানে তার কয়েকজন বন্ধু ছিল তারাও লং ড্রাইভ পছন্দ করতো, তো তাদের কাউকে পেলে তিনি তাদের কাউকে নিয়ে রওনা দিতেন। তো তখন তিনি সিঙ্গল, তার জীবনসঙ্গিনী নাই, তো সুতরাং বন্ধু নিয়ে জাস্ট চলে যেতেন এবং অনেক দূর দূরান্ত পর্যন্ত ড্রাইভ করতেন। রাস্তাগুলো খুব সুন্দর, দুই পাশে গাছগাছালি, ফরেস্ট এলাকা, গাছ দেখা যেত অনেক জায়গায় টানেলের মতো করে ফেলছে এরকম, আর খুব সুন্দর রাস্তা সাউথ ক্যারোলাইনার। তো যাই হোক, এগুলোতে তিনি ড্রাইভ করে যেতেন।
তো একবার বিকেলবেলা তার এক বন্ধু আসলো তার কাছে, এসে বলল যে কি অবস্থা, কি গল্প করতেছে। তিনি তখন রেস্টুরেন্টে বেশ লেজি টাইম কাটাচ্ছেন, ওয়েটারদেরকে ইনস্ট্রাকশন দিচ্ছেন যে কি কি করতে হয় এরকম। তো বন্ধুর সাথে গল্প করতেছিলেন তিনি। তো বন্ধু বললেন যে দেখো, আমার মা তো অসুস্থ, আমাকে যেতে হবে। যেই সিটিটার নাম বললেন সেটা ওখান থেকে প্রায় 70 মাইল দূরে। তো বলতেছে যে এখানে যেতে হবে, কিন্তু আমার তো এখন রাইড নাই, কি করব, বাট আই মাস্ট গো, আমার যেতেই হবে। তো পলের কাছে একটু খারাপ লাগলো, সেও তার মানে মার প্রতি খুব মানে অ্যাফেকশনেট, সে তার মাকে খুব পছন্দ করে এবং সে 2 মাস পর পর তার মার কাছে চলে যায়, যে কয়েকদিন কাটায় আসে। তো এই জন্য ফ্রেন্ডের মা অসুস্থ শুনে তার কাছে খারাপ লাগলো। সে বললো যে ইউ মাস্ট গো। তো বলছে কিভাবে, আমি এখান থেকে কেমনে যাবো এখন? তো পল বললো আচ্ছা দাঁড়াও দেখি আমি ব্রেক নিতে পারি নাকি, আমি ছুটি নিতে পারি নাকি, আজকে আগে বের হয়ে যাবো তাহলে, কারণ গেলে তো আর আমি আসতে পারবো না। তো পল তার ফ্রেন্ড এটা বলে সে যে গেল তার যে আঙ্কেল, তার আঙ্কেলের রেস্টুরেন্ট, আঙ্কেলের সাথে কথা বলে সে বললো যে হ্যাঁ বেরোতে পারবো। আঙ্কেল বললো ম্যানেজ করে নিব। তো পল তখন বললো যে ওয়েল লেটস গো, আল টেক ইউ, আমি তোমার নিয়ে যাব। তো ফ্রেন্ড তো খুব খুশি। পল গেল পার্কিং লটে, যে তারা কিছুক্ষণ গল্প গুজব করে গাড়ি নিয়ে বের হয়ে গেল। তো পলের কাছে দুইটা জিনিস ভালো লাগতেছে, একটা হচ্ছে তার ফ্রেন্ডকে তার মায়ের কাছে নিয়ে যেতে পারতেছে, আরেকটা জিনিস হচ্ছে যে একটা ড্রাইভ হইতেছে এরকম সুন্দর পড়ন্ত বিকেলে। আর এই সময়টা এই রাস্তাগুলো খুব সুন্দর লাগে, এই পাতা ঝরে যায়, একেবারে অন্যরকম একটা অবস্থা। যাই হোক, তারা দুজন যাচ্ছে, রাস্তা দিয়ে গল্প করতেছে, বিভিন্ন টপিকে গল্প করতেছে, তাদের রেডিওতে গান বাজতেছে। এইভাবে চলতে চলতে এক সময় এই 60-70 মাইল পার হয়ে তারা যে চলে গেল সেই হসপিটালে। তো হসপিটালে যে ফ্রেন্ডকে নিয়ে গেল, ফ্রেন্ড উঠে গেছে, সে বসে আছে লবিতে। তো দেখলো যে একটু পরে ফ্রেন্ড খুব দুশ্চিন্তা ভরে নামছে, বলতেছে যে মায়ের সিচুয়েশন ভালো না, মানে আই মাস্ট স্টে হিয়ার, আমি এখানে থেকে যাই আজকে, তো তুই তো পারবি না, সো ইউ লিভ, তুই চলে যা, আমি কালকে কোনোভাবে চলে আসবো, আল ম্যানেজ ইট, আমি চলে আসবো। তো পল বলতেছে না তুমি না পারলে ইউ মাস্ট লেট মি নো, আমি এসে তোমার পিক আপ করবো। তো ফ্রেন্ড বলতেছে না ডোন্ট ওয়ারি অ্যাবাউট মি, তুমি চলে যাও অ্যান্ড আল ম্যানেজ ইট। তো যাই হোক, পল বলে আর শিওর, বলে হ্যাঁ। তো ফ্রেন্ডকে সে শিওর করে সে বললো তাহলে খাবার দাবার কিছু কিনে দিয়ে যাই। তো তার ফ্রেন্ড বলতেছে না, তারপরও সে ওখান থেকে যে ক্লোজেস্ট রেস্টুরেন্ট থেকে কিছু খাবার দাবার বন্ধুকে কিনে দিয়ে সে ওখান থেকে রওনা দেয়। যখন রওনা দিয়েছে তখন রাত হয়ে গেছে, মানে তখন প্রায় রাত 8টার মতো বাজে। তো পল চিন্তা করলো যে একটা হিসাব করলো কতক্ষণ লাগবে তার এই যেতে, হিসাব করে দেখলো প্রায় 2 ঘন্টার মতো, 1.5-2 ঘন্টা এরকম লেগে যাবে। তো যেহেতু ওখানে আঁকা বাঁকা রাস্তা, ফরেস্টের রাস্তা, খুব স্ট্রেইট টেনে আসা যায় না, খুব কার্বি রোড। তো যাই হোক, সে হিসাব করে রওনা দিল। তো আসতেছে, ব্যাক করতেছে। তো মোটামুটি অনেক দূর চলে আসছে, এই সময় আকাশে মেঘ করলো বেশ, সে মানে দেখলো কড়কড় করে বাজ ডাকতেছে। দূরে তাকায় দেখলো যে আকাশে একেবারে মানে ঘন কালো এবং ওই গ্রে কালারে মেঘে ছেয়ে গেছে পুরো জিনিসটা। এর মাঝ থেকে বজ্রপাত চমকাচ্ছে, মানে বিজলির ফুলকি বের হয়ে আসতেছে। তো দেখে সে একটু ভয়ও পেলো, আবার এনজয় করলো। তো ভয় পাওয়ার কারণ হচ্ছে এরকম সময় এই ঝড় বৃষ্টি দিয়ে যখন ড্রাইভ করে আসে, রাস্তা খুব স্লিপারি হয়ে যায়। কারণ রাস্তার মধ্যে ওখানকার রাস্তাগুলো এরকম, যখন ইঞ্জিন অয়েল ড্রপ করে মাঝে মাঝে, এবং করে যখন বৃষ্টি হয় তখন এগুলো ভেসে ওঠে, তো রাস্তা স্লিপারি হয়ে যায়, ব্রেক করলে স্কিড করে গাড়ি, এইটা একটা জিনিস। আবার অনেক সময় ঝড় আসলে ডালপালা ভেঙে পড়ে রাস্তার মধ্যে। আর থার্ড জিনিস হচ্ছে ফ্লাডেড রোড, রাস্তা ফ্লাডেড হয়ে যায় অনেক সময়। ওখানে অবশ্য সিম্বল থাকে যে রাস্তা ফ্লাডেড, ওইটা ঠিক মতো না দেখলে একবারে পানির মধ্যে চলে যেতে হবে। যাই হোক, এই জন্য একটু ভয় পেলো। বাট কিন্তু এই যে ওয়েদারের যে ফিনোমিনার যে অ্যাডভেঞ্চার, সেটা তার কাছে খুব মানে মজার ব্যাপার মনে হচ্ছে পলের কাছে। যাই হোক, সে আসতেছে, তার মতো সে রেডিওতে গান টিউন করে দিছে আর সে চালায় আসতেছে। তো বিভিন্ন মোড় নিচ্ছে, এর মধ্যে সে দেখলো যে হঠাৎ বাতাস শুরু হলো। এই রাতের বেলা এই বাতাসগুলো একদম অন্যরকম, হেডলাইটের আলো যখন পড়ে সামনে, তখন দেখা যাচ্ছে যে গাছের পাতাগুলো শুধু দেখা যায়, আর সে শুকনা পাতা উড়ে যাচ্ছে এগুলো দেখা যায়, আর পাকা হয়ে যে আসতেছে ডালপালাগুলো, এগুলা এছাড়া এখন দেখা যায় না। আর বৃষ্টি তো পড়তেছে, এর মধ্যে উইন্ডশিল্ড ওয়াইপার খুব ফাস্ট মুভ করতেছে, মানে কাঁচ 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 এরকম করে ফাস্ট মুভ করতেছে। যাই হোক, এরকম দেখতে দেখতে মানে পল খুব সাবধানে গাড়ি চালাচ্ছে। এখন বৃষ্টির ফোঁটাগুলো দেখা যাচ্ছে, মোটা মোটা বৃষ্টির ফোঁটা পড়তেছে হেডলাইটের আলোতে। তো এরকম করতে করতে সে যখন চলে আসছে, প্রায় তার আরও আছে প্রায় 20 মাইলের মতো বাকি, এই সময় সে হঠাৎ করে সামনে দেখলো যে ফ্লাডেড রোড হেড যে সাইনটা, এবং তার হেডলাইট পরে সে থামতে থামতে তার গাড়ির প্রায় চাকার অনেকখানি চলে গেল পানির নিচে। মানে তার সে দেখতেছে যে তার যে সামনের যে হুডের প্রায় অর্ধেক পানির নিচে চলে গেছে, চাকা ডুবে গেছে পুরা। সে বুঝলো যে পানি ঢুকবে এখন পাশ থেকে, সাথে সাথে সে রিভার্স দিয়ে গাড়ি ব্যাক করে নিয়ে আসলো। এসে দেখলো পানি ঝরঝর করে ঝরে পড়তেছে, মানে যতটুকু উঠছিল গাড়ির উপরে, বা পানি সে সরসর করে নেমে যাচ্ছে উপর থেকে, মানে বডির থেকে গাড়ির।
তো সে তাড়াতাড়ি তার পাশের উইন্ডোটা একটু রোল ডাউন করলো, করে পিছনে তাকায় দেখলো যে কোনো গাড়ি ঘোড়া নাই। দেখলো না, পিছনে শুধু অন্ধকার। তার যে ব্রেকের লাইটটা আছে, টেল লাইটটা যতটুকু লাল হয়ে জ্বলে রিফ্লেক্ট করতেছে রাস্তায় ততটুকুই, মানে পেছনে কোনো গাড়ি নেই। কিন্তু রাস্তাটা কার্ভ, এরকম কার্ভ হয়ে আছে, আর সে তার গাড়ির মাথাটা একটু ডাউনওয়ার্ডসে। তো সে খুব সাবধানে আস্তে 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 করে ব্যাক করে নিচ্ছে। তো ব্যাক করতে করতেই দেখতেছে যে পাশ দিয়ে আরেকটা রাস্তা গেছে। এখন চিন্তা করতেছে ওখানে তো ফ্লাডেড, সামনের রাস্তাটা সে বুঝে ফেলছে যে ওটা ফ্লাডের পানির তলে, এবং যতটুকু ঢুকছিল সামান্য গিয়ে বুঝলো যে তার বনেট প্রায় ডুবে গেছে, মানে বাকিটা গেলে সে ঢুকে যাবে ভিতরে। এখন পাশের যে রাস্তাটা, এটা একটা অপশন, একটা ডিটোরের মতো, মানে আরেকটা রাস্তা, এইটা দিয়ে যদি যাওয়া যায়। কিন্তু এইটা দেখে মনে হইতেছে পাশের রাস্তাটা হচ্ছে মানে এত ভালো না, সে কখনো ওই রাস্তা ব্যবহার করেনি, সবসময় মেইন রোড দিয়ে আসছে এইদিকে যখন যাওয়া আসা করছে। তখন কিছু করার নাই, সে দেখতেছে যে পাশের রাস্তাটা ওইটা মনে হচ্ছে আরও গাছপালার মধ্যে দিয়ে গেছে, বাট হতে পারে একটু উঁচু, কারণ হাতের লেফটে পড়ছে এবং ওই জায়গাটা একটু উঁচুই মনে হচ্ছে। তো সে রিভার্স করে আস্তে আস্তে ওই রাস্তার পাশে এসে দাঁড়াইলো। এসে এখন চিন্তা করতেছে সে ঢুকবে কিনা। সে ইন্ডিকেটর দিয়ে দিছে ওখানে রাস্তায় ঢোকার। তারপর চিন্তা করলো কি আছে আর, কারণ নাহলে আমি যদি এখানে দাঁড়াই থাকি পানি কখন নামবে তার ঠিক আছে, বৃষ্টি তো এখনো হচ্ছে, বৃষ্টি এখনো ভালোই হইতেছে। তো সে আস্তে করে ওখান থেকে গাড়ি স্টিয়ারিং ঘুরে ঢুকে গেল বামের রাস্তাটায়। তো ঢুকে সামনে যাচ্ছে, দেখতেছে বৃষ্টির পানি পড়তেছে, দুই পাশের গাছপালার পাতাগুলো এরকম এসে পড়তেছে ঝোপের মতো। এই পাশে এখন হচ্ছে কি বা পাশে বড় বড় গাছ, এই পাশে ঝোপের মতো, এবং ঝোপগুলো বাতাসের বাড়িতে সামনে চলে আসতেছে এবং রাস্তাটা সামনে যাচ্ছে এবং একটু উঁচু নিচু খানাখন্দ আছে। তার গাড়ি মোটামুটি ড্যান্স করতেছে, এখানে কয়েক জায়গায় খানাখন্দে পড়তেছে, বুঝতেছে যে পানি ছিটকায় উঠতেছে এবং বৃষ্টির ফোঁটাগুলো পটপট পটপট করে পড়তেছে বেশ। তার হেডলাইটটা মোটামুটি ভালো স্ট্রং দেখে সে মোটামুটি ভিজিবিলিটি পাচ্ছে ভালোই। তো ওয়াইপারটা সে বাড়াই দিছে, ওয়াইপার খুব জোরে চলতেছে, আর সামনে তাকায় দেখতেছে যে গাছগাছালি অন্ধকার রাস্তাটা। সামনে এই যে রাস্তাটা, এটা কিন্তু মানে এত স্মুথ না, ভাঙাচোরা অনেক জায়গায়, যে ওখানে যে পিচ ঢালাই করছিল উঠে গেছে, অনেকটা পট হোল তৈরি হয়েছে। এর মধ্যে দিয়ে সে যাচ্ছে ঘর করে, এবং সে বুঝতে পারলো যে এইখানে কিন্তু অনেক সময় যে হরিণ চলে আসে সামনে দিয়ে, একটা ভয় আছে, এটা পড়লে হঠাৎ সমস্যা আছে। হরিণ লাফ দিয়ে এসে যে সামনে দিয়ে পড়ে, বিশাল ভয়। এখানে একটা মানে হলে একটা প্রবলেম হয়ে যাবে, গাড়ির সাথে বাড়ি খেলে একটা প্রবলেম হয়ে যাবে। খুব সাবধানে আস্তে আস্তে সে আসতেছে, আর সে বুঝতে পারলো যে গাড়িটা তখন কিন্তু এরকম মানে যে ম্যাপ সিস্টেমগুলো এত স্ট্রং ছিল না এখনকার মতো। তো সে বুঝতে পারলো সে আরো লেফটে চেপে যাচ্ছে এদিকে, মানে রাস্তাটা একটু উঁচু দিয়ে গিয়ে নর্থ ওয়েস্ট দিয়ে ঘুরে এরকম যাচ্ছে। তো সে বুঝতে পারলো যে এটা ইভেনচুয়ালি এটা হয়তো কার্ভ হয়ে ওদিকে যে ঠেকবে। তো হোপফুলি যে ওই মানে ফ্লাডের জায়গাগুলোকে পার হয়ে যাতে যায়, তো এটা চিন্তা করতেছে। তো যাচ্ছে আস্তে আস্তে এরকম করে, মানে গাড়ি কাঁপতে কাঁপতে যাচ্ছে বৃষ্টির পানির মধ্যে। বৃষ্টি মাঝে মাঝে এত বেশি তুমুল আসতেছে যে তাকে ব্রেক করে ফেলতে হইতেছে, কারণ মনে হইতেছে যে গাড়ির উপরে শত শত গ্যালন পানি ঢালা হইতেছে, দেখাই যাচ্ছে না। ইটস কাইন্ড অফ লাইক ওই যে বড় কোনো স্টর্ম, ট্রপিক্যাল স্টর্ম বা হ্যারিকেন আসলে যেরকম হয়, বেশ পানি, ওয়াইপারের ঠিক মতো কভার করতে পারতেছে না। তো যাই হোক, আবার দেখা যাচ্ছে যে বৃষ্টির তোরটা অনেক সময় কমেও যাচ্ছে। তো সে এক পর্যায়ে এমন একটা জায়গায় আসলো, দুই পাশেই গাছগাছালি, মানে ডান দিকেও বেশ গাছ, বাঁ দিকেও বেশ গাছ, সামনে চলে আসছে সে। তো সামনে আসতে আসতে সে বাঁ দিকে হঠাৎ করে তাকায় দেখলো যে একটা ঘরের মতো, এরকম একটা ঘর, একটা মানে অনেকটা উডেন ক্যাবিন যে এরকম থাকে, এরকম একটা ঘর। তো ওইটার ভিতরে একটা লাইট জ্বলতেছে। তো ওই মানে ক্যাবিনটাকে দেখতে দেখতে সে হঠাৎ করে মনে হয় তার সামনে দিয়ে কিছু গেছে। তো সে ঘ্যাঁচ করে ব্রেক চাপ দিয়ে ওই যে রাস্তার মধ্যে ছোট ছোট পাথর ছিল, নুড়ি পাথর, গাড়ি কাইন্ড অফ স্কিড করে গেল। অনেক কষ্টে সে গাড়ি সামলাইছে। তো তাকায় সে দেখার চেষ্টা করলো কি গেছে সামনে দিয়ে। তো ফর এ মোমেন্ট সে বুঝতে পারছে যে একটা শ্যাডো টাইপ কিছু দৌড় দিয়ে সামনে দিয়ে গেছে, এবং শ্যাডো টাইপ জিনিসটা তার কাছে শেপটা মনে হয়েছে মানুষের মতো। অনেকটা মানুষ যদি কুজা হয়ে দৌড় দিয়ে যায় আর তার হাত যদি সামনের দিকে করে রাখে, মানে সামনে হাত দিয়ে অনেকটা সুইম করার মতো, সেইভাবে যদি দৌড়া যায় সেরকম, কিন্তু একটা ডার্ক শ্যাডোর মতো। মানে সে আসলে ঠাউর করতে পারছে না মানুষ কিভাবে। আর সেই লম্বাটা বুঝতে পারছে, এটা লম্বা ছিল মোটামুটি 7 ফিটের মতো, এত উঁচু। এরকম কোনো প্রাণীও সে রিকল করতে পারে না এখানে আছে। আর ইটস নাথিং লাইক এ ডেয়ার, মানে হরিণের মতো কিছুই না, এখানে ভাল্লুক হওয়ারও কোনো কারণ নাই, ভাল্লুক সে বুঝে কি। আর এখানে এরকম কিছু না, বাট এই জিনিসটা ডিফারেন্ট, মানুষের মতোই। তার কাছে মানে মানুষের ছায় মানে দৌড় দিয়ে সামনে দিয়ে গেছে। তো সে ব্রেক করে দাঁড়ায় থাকলো অনেকক্ষণ। বৃষ্টি পটপট পড়তেছে, তার সামনের হুডের মধ্যে পড়তেছে, গ্লাসে পড়তেছে, উইন্ডশিল্ড চলতেছে, ওয়াইপার চলতেছে। তো সে আর একটু এগিয়ে গেল সামনে। এবার সামনে যেয়ে দেখতেছে এই জায়গার রাস্তা আরো বেশি ফ্লাডেড,
মানে পানি এদিকে জমে থই থই করে বাড়ি মারতেছে এখানে এসে, আমার একটা স্রোতের মতো এসে বাড়ি খাচ্ছে এই জায়গায় অফ রোডের মধ্যে। তো চিন্তা করলো এটা তো বিশাল ভুল হয়ে গেল, মানে এটা কেমন কি, এইখান থেকে তো যাওয়া সম্ভবই না। আর দুই পাশে গাছ, বৃষ্টিটা এখন ছাড়া ছাড়া হইতেছে, হঠাৎ পট করে পড়তেছে, আবার একটু কমে যাচ্ছে, মানে হালকা অনবরত একটা ফ্লো নিয়ে আসে এরকম, মানে বেশ অন্যরকম একটা বৃষ্টি। তো সে আস্তে করে গাড়িটা থামায় দিল, গাড়িটা থামায় সে পার্কে দিল, দিয়ে সে চিন্তা করতেছে কি করবে। একবার উডেন ক্যাবিনটার দিক তাকাইলো, তাকায় দেখলো যে উডেন ক্যাবিনে একটা লাইট জ্বলতেছে। তো সে আস্তে করে সেই গাড়িটাকে অফ করলো, টার্ন অফ করলো, ইঞ্জিন অফ করে দিল। ইঞ্জিন অফ করার পর বেশ কোয়াইট, শুধু গাড়ির মধ্যে বৃষ্টির পানি পড়তেছে, যে শব্দ হচ্ছে পট 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 পট, আর গাছপালার মধ্যে হচ্ছে আশেপাশে একটা শোঁ শোঁ শব্দ সে শুনতে পাচ্ছে। সে চিন্তা করলো জগৎ, তার কোনো কাজ নেই, এখন এইখান থেকে আর সামনে যাওয়া যাবে না, ব্যাক করে যেতে গেলো আরেক বিশাল প্রবলেম, অনেক দূর চলে আসছি, এখন আই মাস্ট ওয়েট এই টিল দ্য রেইন স্টপস অ্যান্ড দ্য ওয়াটার গোজ অ্যাওয়ে। এইটা আমার করতে হবে, এখন একমাত্র উপায় হচ্ছে এই বাসার মধ্যে যে আছে তার সাথে একটু কথা বলতে হবে। কোনো ওয়াকও না হইলেই হয়, মানে মানে মাথা খারাপ অনেক মানুষ থাকে, আর এরকম জঙ্গলের মধ্যে থাকে, এই যে উডেন ক্যাবিন বানায়, এগুলো আসলে তাদের মাথায় সমস্যা থাকে, সে জানে, অনেকেই প্রবলেমেটিক। তো চিন্তা করে এরকম না হইলেই হয়। তো সে তার যে ছিল ফ্ল্যাশ লাইট ছিল, ভারী একটা ফ্ল্যাশ লাইট ছিল, বেশ ভারী, এটা সে অনেক সময় চিন্তা করে লাঠির মতো ইউজ করা, বেশ লম্বা এরকম। তো ওইটা নিয়ে বের হলো, গাড়িটা লক করে সে বের হয়ে এসে উডেন ক্যাবিনের দরজা নক করলো, অনেকবার হ্যালো হ্যালো বলে দরজা নক করলো, কেউ সাড়া দিচ্ছে না। অনেকক্ষণ পর দেখলো একটা লোক বেরিয়েছে, বৃদ্ধ একজন লোক, মাথায় একটা ক্যাপ পরা, মুখে অনেক কুঞ্চন, মানে একদম কুঞ্চন, কিন্তু চোখে কোনো চশমা নাই, এই বৃদ্ধ বয়সেও অনেকটা কুজা হয়ে আছে, এরকম সামনে কুজা হয়ে আছে, হাতে একটা লাঠি নিয়ে এরকম দাঁড়াইছে, মানে লাঠিতে ভর দিয়ে না, লাঠিটা হাতে করে আনছে, এনে বলতেছে, তাকে বলছে যে হোয়াট ইউ ওয়ান্ট, ডিরেক্টলি বলছে হোয়াট ইউ ওয়ান্ট, এবং কণ্ঠ বেশ মানে স্ট্রং, বলছে হোয়াট ইউ ওয়ান্ট। তো সে বলতেছে যে আমি এখানে হারাই গেছি, সেই রাস্তা দিয়ে যাচ্ছিলাম, ফ্লাডেড রোড, আমি ওদিক দিয়ে যাইতেছিলাম, ওদিকে ফ্লাডেড ছিল, এদিক দিয়ে আসে ফ্লাড, এখন আমার কাছে নো ওয়ে টু গেট ব্যাক, আমি ফেরত যাইতে পারতেছি না, সো উইল ইউ লেট মি স্টে, আমার কি কয়েক ঘন্টা থাকতে দিবা তোমার এখানে। তো লোকটা বললো যে বাজিন, মানে আসতে বললো তারে। তো একটু তো ভয়ই আছে পলের কাছে, কিন্তু বেশ ভয়ই লাগতেছে, কারণ সে এই ধরনের জায়গায় মানুষদেরকে খুব একটা বিশ্বাস করে না। তো তার যে ফ্ল্যাশ লাইটটা, সেটা লাঠিটারই সামনে, মানে ডান্ডিটা অনেক বড় ছিল, সে মাথার কাছে ধরে লাঠিটা নিয়ে আস্তে আস্তে করে হেঁটে হেঁটে লোকটার এখানে গেল। তো লোকটা দরজা খুলে দিছে, দেখলো যে কেবিনের প্রথম যেই দরজাটা খুলছে ওইটা হচ্ছে তার মানে বসার রুম টুম হবে আর কি, ওখানে মানে বসে। তো ঢুকে দেখলো একটা ইজি চেয়ার আছে ওখানে, এবং তার একটা টেবিল আর টুকিটাকি জিনিসপত্র এরকম রাখা, ল্যাম্প জ্বলতেছে ওখানে, ওই ল্যাম্পের আলোই পাইতেছিল গাছের ওখানে, বাইরে থেকে সে দেখছে আর কি ল্যাম্পের আলোটা। তো ওখানে বললো যে ওর একটা চেয়ার দেখাই দিল বসার জন্য। তো পল বসলো। তো লোকটা তারপর তাকে জিজ্ঞেস করলো যে তুমি কোথায় থাকো, হ্যাঁ এই সেই। তো পল বললো যে অমুক জায়গায় থাকে, এই সেই। তো লোকটা এমনি একটু ভুরু কুচকায় চিন্তা করলো কতখানি কি, তারপর বললো যে কেয়ার ফর এ কফি খাবে নাকি। তো পল বললো যে ইয়া দ্যাট উড হেল্প, থ্যাংক ইউ। তো বলছে আচ্ছা। তো লোকটা উঠে গেল, উঠে গিয়ে বললো যে আই এম কামিং, বলে পাশের ঘরে যাবে আর কি, এখান থেকে বের হয়ে। তো লোকটা বের হয়ে গেছে, লোকটা বের হওয়ার পর দেখলো যে লোকটা দরজাটা লাগাই দিল রুমের, ঠাস করে, মানে এই লোকটা রুমের দরজাটা খট করে লাগাই দিল, মানে বাইরে দিয়ে মনে হলো আটকায় দিল। তো পলের তো খুবই ভয় লাগছে যে রুমের দরজা আটকায় দিল কেন। তো সে আস্তে করে উঠে গেছে যে মানে হোয়াটস দ্য রিজন, কেন আটকায় দিছে। তো সে যে দরজাটা চাপ দিল বাইরের দিকে খোলার জন্য, দেখে যে না, দরজাটা আসলেই বাইরে দিয়ে আটকায় দিছে। তো সে এই পাশে দরজাটা নক করতেছে এই পাশ থেকে, হেই ওপেন দ্য ডোর, হোয়াই ডিড ইউ ক্লোজ ইট, মানে দরজা খুলো, এটা বন্ধ করছো কেন বলে নক করতেছে। এই সময় সে দেখলো যে যেখানে সে দাঁড়ায় আছে তার পাশে কাঠের আরেকটা দরজা আছে পাশের রুমে যাওয়ার জন্য, সেইটা মনে হলো ভেতর থেকে খাট করে খুলে গেল, মানে কেউ ওইটার মধ্যে একটা হুড়কো ছিল, কেউ খুলে দিছে, মানে ছিটকানিটা খুলে দিছে, ভেতর থেকে লাগানো ছিল, বোঝাই যাইতেছিল না যে এই দরজাটা এখানে দরজা আছে। তো সেটা দরজাটা খুলে দিছে, দরজাটা কাট করে খুলে একটু আলগা হয়ে গেল, ঠিক পলের পাশেই। ওই পাশ থেকে সেটা ভারী হাসির শব্দ শুনলো, ভারী একটা হাসির শব্দ। পল সাথে সাথে দরজাটাকে চেপে ধরলো হাত দিয়ে, মানে সেটা খুলতে দিল না, মানে এটা যে খুলছে চিটকানিটা খুলতে দিল না, হাতটা চেপে ধরলো, ছুলে দেখলো যে এইখানে একটা হুড়কো আছে, হুড়কোটা খট করে সে লাগাই দিল। এবং সে খেয়াল করলো যে ওই দরজার সাথে পাশে এরকম একটা দেওয়া আর কি, ওই দরজাটাকে মোটামুটি একটা কাঠ দিয়ে আটকায় রাখার মতো আর একটা সিস্টেম আছে, এবং কাঠটা রাখা। দ্রুত সে ওই দরজার কাঠটাও লাগাই দিল, লাগাই দিয়ে সে এই দরজাটারও ভিতর দিয়ে বন্ধ করে দিল, যে দরজা দিয়ে লোকটা বাইরে গেছে। কারণ পল চিন্তা করলো লোকটার মানে নিয়ত ঠিক না, কোনো একটা সমস্যা আছে এখানে।
তো সেই দুইটা দরজা কিন্তু সে লাগাই দিচ্ছে, এইটার ভিতর দিয়ে লাগাই দিয়ে সে তার ফ্ল্যাশ লাইটের এটাকে বাগায় ধরে সে চেয়ারের কাছে গেল। একটু পরে তার রুমের বাতিটা বন্ধ হয়ে গেল। তার রুমে যে ওই একটা ছোট্ট ল্যাম্প জ্বলতেছিল, ল্যাম্পটা বন্ধ হয়ে গেল, তার মানে ইলেকট্রিক কাট আউট করে দিছে কেউ এখানে। মানে এগুলো কিন্তু জেনারেটরে চলতেছিল, জেনারেটরটাকে বন্ধ করে দিছে। এবং পল বুঝতে পারলো জেনারেটর একটা শব্দ সে কিন্তু পাচ্ছিল হালকা, শব্দটা বন্ধ হয়ে গেছে। তো সে খুব ভয় পেয়ে গেল। পুরা একটা বদ্ধ উডেন কুটিরের মধ্যে সে একা, এবং সে জানে না, এবং যে বয়স্ক লোকটা বের হয়ে গেছে সে খুবই মিস্টিরিয়াস অ্যাক্ট করছে। এরপর পল শুনতে পাইলো ওই পাশে রুম থেকে গড়গড় গড়গড় একটা শব্দ আসতেছে, মনে হচ্ছে ঘড়ঘড় ঘড়ঘড় কেউ শব্দ করছে। এটা মানুষের তৈরি করা কোনো শব্দ মনে হইতেছে না, ইটস ডিফারেন্ট, মানে কোনো প্রাণী যদি করে এরকম। তারপর আস্তে আস্তে ধপ ধপ করে ওই দরজাটার মধ্যে বাড়ি মারতেছে কেউ, ধপ 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 করে বাড়ি মারতেছে। দরজাটা মনে হচ্ছে তার ওই ছিটকিনটা ভেঙে ফেলবে কেউ, এরকম অবস্থা। তো পল প্রচন্ড ভয় পেয়ে গেছে। পল চিন্তা করলো যে হোয়াটস গোয়িং অন। সে মানে চিন্তা করতে পারছে না কি করবে। থাপ 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 ভয় পাচ্ছে সে, এই বাড়ির শব্দে প্রচন্ড ভয় পেতেছে। তো পল মানে একেবারে উঠে দাঁড়ায় বেড়ার কাছে যে দাঁড়াইলো, চিন্তা করতেছে যে মানে তার আসলে মাথা কাজ করতেছে, মানে সে কিভাবে এখান থেকে স্কেপ করবে চিন্তা করতে পারতেছে না। এর মধ্যে ওই মেন যেই দরজাটা দিয়ে বয়স্ক লোকটা বেরিয়েছে সেও নক করতেছে, ঠক 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 ঠক। সে বুঝতে পারছে যে ওই লোকটাও বাইরের থেকে নক করতেছে, এবং লোকটারও কেমন জানি একটা শব্দ পাইতেছে সে বাইরের থেকে, লাইক মানে ঘরের মধ্যে থাকলে গলার ভিতর দিয়ে কেউ যদি শব্দ করে, মানে ডিফারেন্ট টাইপের একটা, মানে এটা কোনো স্বাভাবিক শব্দ না এরকম। আর ঘরের মধ্যে কিন্তু বাতি নাই এরকম। এর মাঝে প্রচন্ড জোরে বাড়ি মারলো ওই দরজাটার মধ্যে, মানে যেটা নাকি ভেতরের দরজা পাশের রুম থেকে, ওইটাতে প্রচন্ড জোরে একটা বাড়ি হলো। বাড়ির চোটে ওই যে ছিটকিনি কাঠ এগুলো সব ভেঙে মনে হলো দরজাটা খুলে গেল। তো পল আসলে প্রচন্ড রকম ভাবেছে, তার আত্মা একবার আকাশে উড়ে গেছে। সে চিন্তা করতে পারছে না কি করবে। সে লাফ দিয়ে যে পড়লো ওই যে বাইরের দিকে যে জানলাটা ছিল জানলাটার কাছে। সে তার হাতের ফ্ল্যাশ লাইট দিয়ে জোরে বাড়ি মারলো গ্লাসের মধ্যে, ওইটা আমাদের গ্লাস লাগানো ছিল, গ্লাসটা ভেঙে গেল। সে টান দিয়ে ওইটার হিঞ্জ ছুটাইতে যে তার হাত কেটে গেল গ্লাসে লেগে। তো তারপরও সে টান দিয়ে ওটা খুলে ফেলছে, জানলাটা খুলে ফেলে সে সুইফটলি একটা জাম্প দিছে ভেতর থেকে, ওই জানলার বাইরে সে বের হয়ে আসছে সুইফটলি জাম্প করে, এবং তার হাতের একটা অংশ বেশ কেটে গেল, বেশ বুঝতে পারছে রক্ত বের হয়ে আসছে। সে মানে মাটির মধ্যে পড়ছে, বাইরে ডিগবাজি দিয়ে মাটির মধ্যে পড়ছে। পড়ে সে দেখলো ভেতরে একটা হুড়মুড় শব্দ। তো তখন সে ফ্ল্যাশ লাইটটা মারছে জানলার দিকে, তার ফ্ল্যাশ লাইটটা তো হাতেই ছিল, ওদের মারছে। মারার পর সে দেখতেছে যে ভিতরে একটা মানুষ, কিন্তু তার মুখটা অনেকটা কুমির টাইপের, মানে একটা কুমিরের মুখ যেরকম হয় কাইন্ড অফ লাইক দ্যাট, এবং তার মুখের মধ্যে জিভ লক লক করতেছে, কুমির মানে সরীসৃপের জিভ যেরকম লক লক করে লক লক করতেছে, অ্যাজ ইফ কোনো কুমির যদি দুই পায়ে দাঁড়ায়, দুই হাত সামনে দিয়ে দৌড় দিয়ে আসে, এবং তার মুখটা যদি এরকম বাঁকা করে ফেলে, মুখের ভেতর থেকে জিভ বের হয়ে আসে, সেরকম দৌড় দিয়ে জানলার উপরে এসে পড়ছে। ফ্ল্যাশ লাইটের আলো পড়াতে মুখটা সরায় নিল, ওইটা চোখ দুইটা স্বপ্নও সে দেখতে পারছে জাস্ট লাইক কুমিরের মতো। এই সময় সে শব্দ পেল, দ্রিম করে গুলি হইলো এখানে, মানে মানে জোরে গুলি করছে আকাশের দিকে, কেউ আকাশের দিকে গুলি করছে, মানে ফাঁকা ফায়ার করছে কোনো রাইফেল দিয়ে। তো সে দৌড়ায় তার গাড়ির দিকে গেল, গাড়িতে যে উঠছে, গাড়িতে উঠে সে কোনো মতে, গাড়ি কিন্তু সে আগেই খুলে ফেলছে যেতে যেতেই, গাড়ি খুলে সে গাড়ি মানে স্টার্ট দিছে, ইগনিশন দিছে, গাড়িটাকে ক্যাচ করে ওই জায়গায় ঘুরাইছে। সে ঘুরায় দেখতেছে ওই যে বৃদ্ধ লোকটা, তারও চোখ দুইটা জ্বলতেছে, তারও চোখ দুইটা জাস্ট লাইক দ্যাট, মনে হচ্ছে যে একটা মানে কুমিরের চোখ যেরকম হয়, রেপটেলিয়ান আই, সেরকম কুমিরের মতো চোখ। লোকটা তাকায় আছে তার দিকে, এবং সে অবাক হয়ে খেয়াল করছে এই বৃদ্ধ লোকটার মুখের ভেতরের অংশটা কালচে, ওখানে মানে মুখের ভেতরের অংশটা কালচে। তো পল কিন্তু গাড়ি ঘুরায় ফেলছে, সে মানে প্রচন্ড করে স্কিড করে গাড়ি ঘুরাইছে, ঘুরায় উল্টা দিকে রাস্তায় সে পুরো অ্যাক্সেলেটর দাবাই দিছে ওই ভাঙা রাস্তার মধ্যে দিয়ে। এর মধ্যে সে দ্রিম করে আবার গুলি হলো, এবং তার পেছনে মনে হয় তার যে ট্রাঙ্কের এক পাশে গুলিটা লাগছে, তার ওই পিছনে যে টেইল লাইট একটা উড়ে গেছে। যাই হোক, সে ভয়ে গাড়ি টেনে গেল ওর মধ্যে দিয়ে, এবং কিছুক্ষণ পর সে বুঝতে পারলো তার ওখানে স্পিড ছিল মিনিমাম 40 মাইল বা 45 মাইল এরকম হবে স্পিড, 45 মাইল অ্যান আওয়ার। এই 45 মাইলস অ্যান আওয়ারের মধ্যে সে বুঝতে পারছে তার পাশের গাছগুলোর ভিতর দিয়ে কিছু একটা ছুটে চলতেছে, একটা ছায়ার মতো। তো পল ওইটা বোঝার পরও সে মানে সে কোনো মতেই থামে নাই, সে তার গ্যাস প্যাডেল যতটুকু পারছে পুশ করে
একেবারে চলতে চলতে শেষ পর্যন্ত এসে সে রাস্তায় উঠছে, সেই যে পাকা রাস্তাটায়, এবং পাকা রাস্তায় উঠে সে উল্টা দিকে গেছে। সে বুঝতে পারছে ওই জায়গায় তো ফ্ল্যাটেড রোড, আমি আটকায় যাবো ফ্ল্যাটেড রোডে। সে উল্টা দিকে চালানো শুরু করছে আর গাড়ি, যেখান থেকে সে আসছিল। এদিকে তার হাত দিয়ে দরদর করে রক্ত বেরোতেছে। সে ওইভাবে ড্রাইভ করে 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 একসময় সে উল্টা চলে গেছে সেই যে হসপিটালে তার বন্ধু ছিল সেইখানে যে সে পার্কিং লটে ওদিক দিয়ে ঢুকছে, সেখানেও বৃষ্টি হয়েছে অনেক। তো বন্ধুকে সে যে পাইলো, যে তার বন্ধু ঝিমাচ্ছিল সেই যে ওয়েডিং লাউঞ্জে যে সেখানে ঝিমাচ্ছিল, সেখানে যে পাইলো, তার বন্ধুকে বললো যে এই আমি তো সমস্যায় পড়ছিলাম রাস্তায়। তো বন্ধু তো অবাক, তোর যে এসে কী হয়েছে তোর? বলে যে এরকমের অবস্থা। তো হাসপাতালেই তার ইমার্জেন্সিতে গেল, যে তার হাতের ট্রিটমেন্ট করাইলো, এবং সে হসপিটালে বলল যে নাকি তার ওই হাত স্টিচ করতে হয়েছিল, কেটে গেছিলো অনেকখানি। তো সে বললো যে এরকম একটা ঘটনা উডসের মধ্যে হয়েছে। তো লোকটা হাঁ করে তাকায় আছে, তাকায় বলতেছে যে উডসের মধ্যে এরকম কেউ থাকে এটাই তো শুনি নাই আমি। উডসের মধ্যে কিছু ক্যাবিন আছে এখানে, বলে ভাই এগুলা ডেঞ্জারাস, এগুলা হচ্ছে স্পুকি, হ্যাঁ এগুলা অ্যাবান্ডেন্ট, এগুলোর মধ্যে কেউ থাকে না জানি নাই। বাট মানুষ অনেকে বলে যে ওখানে বাজে ক্রিচার আছে, স্পুকি ক্রিচার আছে। এনিওয়েজ মানে এগুলো অ্যাভয়েড করা উচিত আমাদের, ওখান থেকে চলাফেরা করলে ওই সব দিকে যাওয়া উচিত না। এটা শোনার পর পল বললো যে আই এম প্রিটি শিওর দ্যাট আই মেট ওয়ান অফ দেম, আমি এদের একজনের আমার সাথে দেখা হয়েছিল। যাই হোক, তো রাতের বেলা বন্ধুর সাথেই ওখানে স্টেই করে, পরদিন দিনের বেলা সে তার বন্ধুকে নিয়ে ব্যাক করে, এবং আসার সময় ওই রাস্তার উপায় দিয়ে দেখায়, এবং দেখা যাচ্ছে কাদার মধ্যে যে গাড়ি সে যে নামছে ওই যে পাশের রাস্তাতে দিয়ে, ওই কাদার উপর যে তার হুইলের দাগ আছে ওগুলো সে দেখেছে। ওখান থেকে তখনও গাড়ি চলে নাই। যাই হোক, তারা যখন ব্যাক করে আসতেছিল তখন ও গাড়ির ক্ষতি দেখছে, যে গাড়ির টেল লাইটের এক পাশে উড়ে গেছিল, তার ওই গুলি লেগে গাড়ির টেল লাইট এক পাশে উড়ে গেছিল। তো তখন আর পানি নাই, আসার সময় রাস্তা দিয়ে ওই রাস্তায় আর তারা যায় নাই, ওই যে অফ রোডটা দিয়ে আর যায় নাই, কেন ভয়ই যায় নাই আর ওখানে কি দেখছে। তো এই রাস্তা দিয়ে তারা গেছে। তো এরপর থেকে পল সাবধানে থাকতো। সে এরকম যদি বুঝতো ওয়েদার খারাপ, এইসব জঙ্গলের রাস্তা দিয়ে সে গাড়ি ড্রাইভ করতো না, আর অফ রোডে সে ঢুকতো না। তো এই ছিল পল গুজম্যানের কাহিনী, যেটা হ্যারি গুজম্যান শেয়ার করছে, মানে তার ভাই প্রবাল চৌধুরীর কাছে, আর আমি আপনাদের কাছে শেয়ার করলাম। ঘটনাটা আপনার কাছে কেমন লাগছে জানাবেন। অনেকেই বিদেশের ঘটনা শুনতে চান, বিদেশের ঘটনা খুব কমই আসে, যখন পাই আপনাদের কাছে শেয়ার করে ফেলি। আমার কাছে কিন্তু বেশ লাগে, আমি বেশ পছন্দ করি, কারণ কিছু কিছু এনভায়রনমেন্ট আমার কাছে খুব অনেক পরিচিত। তো সেগুলো যখন শেয়ার করি আমি কল্পনার রাজ্যে হারিয়ে যাই, সেখানে চলে যাই, আমার কাছে বেশ ভালোই লাগে। আর আমার কাছে গ্রাম বাংলার ঘটনা কিন্তু বেশ লাগে, কারণ এটা আমার দেশের গল্প, দেশের গ্রামের গল্প। ছোটোবেলায় গ্রাম দেখেছি, সেই গ্রামের যে এনভায়রনমেন্টগুলো এখনও মাথায় গেঁথে আছে, বেশ অন্যরকম লাগে। আমি খুব ছোট থাকতে নানির বাড়ি গিয়েছিলাম। নানির বাড়ি মানে আমার নানা নানিও শহরে মানুষ, কিন্তু তারা দেশে গিয়েছিলেন, তাদের বাড়ি টেক কেয়ার করতে ওখানে ছিলেন 2-3 মাস। তো তখন আমিও তাদের সাথে 1 মাস ছিলাম সেখানে। তো গিয়ে তখন দেখেছিলাম যে শীতের সময় বেশ ঠান্ডা, অন্যরকম পরিবেশ। গভীর রাতে লঞ্চের যে সাইরেন, সেটার শব্দ আসতেছে, লঞ্চের যে বিশাল একটা সাইরেন বাজে রাতের বেলা। এবং আমি দেখতাম যে আমি তো খুব আগ্রহী ছিলাম, কিন্তু এই সব জিনিসের সাথে আমার পরিচিতি খুব কম। আমি মাঝে মাঝে গিয়ে বারান্দা দিয়ে দেখতাম যে ওই দূরের প্রান্তের মধ্যে ওই নদী থেকে লঞ্চ যে সার্চ লাইট মারছে, সেই সার্চ লাইট এসে পড়ছে ক্ষেতের মধ্যে, একেবারে অন্যরকম লাগতো। নানির বাড়ির সামনেই উঁচু রাস্তা ছিল, সেই রাস্তার ওই পাশে বড় বাঁশঝাড়, সেখানে দেখতাম সেই বাঁশঝাড়ের মধ্যে জোনাকি পোকা একেবারে কনস্টেলেশনের মতো খেলতো, অন্যরকম। আমি মনে একবার ঘটনা বলেছিলাম একটা, যে আমি খুব গভীর রাতে একবার ছোট থাকতে এরকম নানির বাড়ি যখন গিয়েছিলাম, হেঁটে আসতেছি, এবং আমি কিন্তু আসলেই মানে আসতাম, ভয় পেতাম না ওরকম। আমার ছোট মামার সাথে গিয়েছিলাম গ্রামের বাজারে। তো সেখান থেকে উনি ওনার কিছু পরিচিত বন্ধুদের সাথে গল্প গুজব করতেছে, তো আমার ভালো লাগতেছে না, আমি বলছি আমি বাসা যাবো। তো উনি বলতেছে যে যাবি, একা যেতে পারবি? বলছে হ্যাঁ আমি পারবো। আমি বলে আমি হাঁটা দিয়েছি। ছোটো মামাও খুব বড় ছিল না আমার থেকে, 5 বছরের বড়। যাই হোক, আমি রওনা দিছি। তো উনি যদি মানে আমার থেকে আরও বড় হইতো, তাহলে হয়তো ওনার আইডিয়াস থাকতো যে ছোটো বাচ্চাকে যেতে দেওয়া উচিত না। তা আমি সেই হাঁটতে হাঁটতে আসতেছিলাম গ্রামের রাস্তা দিয়ে, এবং মানে কোয়াইট এ বিট রোড, আসলে কিন্তু বেশ খানিকটা কোয়াইট এ বিট ডিস্টেন্স, মানে ভালোই ডিস্টেন্স ছিল, যেটা এখন বুঝতে পারি। তো ওই ডিস্টেন্স টাইম পার হয়ে আসতেছিল, আমার কাছে বেশ লাগতেছিল, মানে শীতের সন্ধ্যা, এবং মানে অন্যরকম ঠান্ডা ঠান্ডা কুয়াশা যাচ্ছে ভেসে ভেসে। আমি তো ছোটোবেলায় শহরে মানুষ, ছোটো থেকে শহরের রাস্তাঘাটের সাথে পরিচিত, তো খুব মজা লাগতেছে, জ্যাকেট পরে ঠান্ডাটা আটকায় যাচ্ছে। একটা ছোট্ট ফ্ল্যাশ লাইট ছিল হাতে, ওটা দিয়ে দেখে দেখে আসতেছি। তো হঠাৎ দেখলাম যে বাঁশঝাড় খুব সুন্দর জোনাকি পোকা খেলা করতেছে। আমি হাঁটতে হাঁটতে এই বাঁশঝাড়ে ঢুকে গেলাম, এই জোনাকি পোকা দেখতে দেখতে অনেক দূর গেছি। গিয়ে আমার কাছে কেন জানি মনে হলো ওখানে কিছু একটা আছে, সম্ভবত শেয়াল ছিল কতগুলা। আমি তাড়াতাড়ি
তাড়াতাড়ি ব্যাক করে আস্তে আস্তে চলে আসছি এবং খুবই ভাগ্য ভালো, মানে বেঁচে গেছে আলহামদুলিল্লাহ, যে আমাকে কোনো শিয়াল ধরে নাই। আমি হাঁটতে হাঁটতে বের হয়ে আসছি, হেঁটে ওই রাস্তা দিয়ে এসে বাসায় চলে আসি। তা আমার নানি তো দেখে খুব অবাক হয়েছিল আমাকে এবং খুব বকাবকি করছে কেন আমি একা আসছি, এবং আমার মামাকেও পরে এটার জন্য ঝাড়া হয়েছিল যে আমাকে কেন ছাড়ছে। তো যাই হোক, তখন খুব ছোট, কিন্তু তখন ক্লাস 2-তে পড়ি মেবি, এরকম সময়। তো সেই যে গ্রামের সৌন্দর্যটা কিন্তু অন্যরকম লাগতো। আর এরকম হয়েছিল ওই ছোটবেলায়, এরকম গ্রামের আরেকটা প্রান্তে একটা কুঠি ছিল, কুঠি বাড়ি। সেখানে বলতো যে সেখানে নাকি সাহেবদের কুঠি বাড়ি ছিল। তো সেইখানে একটা বড় গাছ ছিল, সেই গাছটা কাটা। আমি ছোটবেলা খেলতে গেছি বিকেলবেলা, ওখানে মাঠের ওখানে স্কুলের মাঠ, তার বাড়িতে ঘুরতেছি হঠাৎ করে আমার মামারা খেলতেছে, আমি হেঁটে ওদিকে চলে আসছি। এসে দেখতেছি এরকম একটা বাড়ি, কেউ নাই, এই সেই দেখি একটা গাছের এরকম কাণ্ড, মানে গাছটা নাই, গাছটার কাণ্ডটা। তো আমি হেঁটে নেমে গেছি সুন্দর, যে ওই বাড়িটা দেখতেছি পুরনো বাড়ি, খুব দেখে টেকে এসে ওই গাছের কাণ্ডটার উপর বসে পায়ের উপর পা তুলে বসে আছি, খুব সুন্দর লাগতেছে। একটু পরে দেখি ছেলেপেলেগুলা ওই রাস্তার পারে সব জমা হয়ে আমাকে ডাকতেছে, এই এদিকে আসো, এদিকে আসো, এরকম ডাকতেছে। কেউ সাহস মানে আসতেছে না এদিকে, শুধু ডাকতেছে আমাকে। তা আমি সবাই হাত দেখাইতেছি এরকম। বিকাল তখন পড়ে যাচ্ছে, এক পর্যায়ে দেখলাম আমার মামা সে নেমে আসলো, এসে আমাকে হাত ধরে টান দিয়ে উঠাই নিয়ে গেল, বলে চল এখান থেকে। উঠাই নিয়ে কি ব্যাপার, কি করলাম? তো টেনে উঠাই নিয়ে উপরে নিয়ে গেল, নিয়ে বলছে তুই কোথায় বসেছিলি? আমি বললাম কোথায়? বলে ওটা গলাকাটা সাহেবের জায়গা। বলে মানে? বলে এইখানে গলাকাটা সাহেব আছে, মানে ওইখানে নাকি তাকে করা হয়েছিল আর কি। তো এরপর থেকে নাকি মানে এরকম পূর্ণিমার রাতে গলাকাটা সাহেব নাকি বের হয় তার মাথার খোঁজে। তো এই ঘটনা গ্রামে প্রচলিত চারিদিকে, হ্যাঁ, হেডলেস হর্সম্যানের ঘটনা। আমি কিন্তু বাসায় যখন নিয়ে আসলো, আমার ওই মামারা তো ছোট, আমার থেকে 5 বছরের বড়, মামার বন্ধুরা বলতেছে তোর ভাগনারে সাবধানে রাখিস, রাত্রেবেলা গলাকাটা সাহেব কিন্তু তারা এসে ধরবে, তার ওই গাছের কাছে সে গেছে। হ্যাঁ, তো আমি রাতের বেলা আমাকে সাবধান করা হয়েছে, মামা অনেকভাবে সাবধান করছে যে খবরদার বাইরে যাবি না, ডাকলে তোর নানা নানিকে ডাকবি, উঠানে খবরদার যাবি না, ইত্যাদি ইত্যাদি। আমি কিন্তু সবাই ঘুমায় যাওয়ার পরে ওই ঘরের জানলা খুলে তাকাইছিলাম, চাঁদ উঠছে আকাশে, দেখতেছিলাম দূরের রাস্তা। আমি শুধু অপেক্ষা করছিলাম কখন গলাকাটা সাহেব আসে, তাকে দেখবো আর কি। সেই হেডলেস হর্সম্যানকে দেখার আমার খুব ইচ্ছা ছিল, তো এই জন্য আমি তাকাইছিলাম দূর পর্যন্ত। ও ছোট মানুষ, অনেকক্ষণ তাকায় থাকতে থাকতে চোখ ক্লান্ত হয়ে যায়, আর মানে আর ভাল লাগে না, তখন জানলাটা আটকায় আবার শুয়ে পড়ছি, ঘুমাই গেছি। তো এই হচ্ছে সে হেডলেস হর্সম্যান মানে সংক্রান্ত আমার একটা অভিজ্ঞতা। আর এরকম আরেকটা জায়গায় গেছিলাম, ফ্লোরিডা ডিল্যান্ড, ওইখানেও নাকি হেডলেস হর্সম্যান আছে। তো আমি যখন এগুলো শুনি, হ্যাঁ, হেডলেস হর্সম্যান, এটার মুভিও তো আছে এটা নিয়ে একটা, স্লিপি হলো। তো আমি যখন এটা শুনি দেখি যে ঘটনাগুলোর মধ্যে অনেক সিমিলারিটি আছে। সেই যে পৃথিবীর এক প্রান্তে আপনার সেই দেখেন সেই স্লিপি হলোতে, আবার সেই ফ্লোরিডা ডিল্যান্ডে, আবার আমাদের এই বাংলাদেশের নড়াইলের একটা জায়গায়, কিভাবে সম্ভব? এগুলো তো প্রচলিত কাহিনী, ওখানকার লেজেন্ড বা ওখানকার মিথ বলা চলে। হ্যাঁ, তো কিভাবে এটা সম্ভব যে একই জিনিস সব জায়গায় আছে, একই ঘটনা সবাই জানে, একই রকম জিনিস সবাই প্র্যাকটিস করতেছে? এটা আমাকে খুব নাড়া দিছিল। তো যাই হোক, এটা থেকে ব্যাখ্যা যা পাইছিলাম পরবর্তী অনেক লেখকের কাছ থেকে, যে পৃথিবী একটা প্লেট ছিল একটা সময়, তো সেখান থেকে বিভিন্ন জিনিস ছড়ায় গেছে, সব জাতির কাছেই গেছে একই রকমের জিনিস। আর আমি মনে করি সব রকমের যারা অতিপ্রাকৃত জিনিস বা যা আছে, তাদের অ্যাক্ট একই রকম, তাদের আচরণ একই রকম। যখন চাঁদের আলোটা আমার বাঁ পাশের জানালা দিয়ে ওর মুখে এসে পড়লো, আমি দেখলাম ওর কোনো চোখ নেই, দুটো ফাঁকা কোটর বেয়ে একদম তাজা তাজা লাল রক্ত গড়িয়ে পড়ছে। সে আমার দিকে তাকিয়ে একটা পৈশাচিক হাসি দিল। আর ঠিক তখনই আমার মনে হলো আমার পায়ের আঙ্গুল থেকে শুরু করে পুরো শরীরটা যেন অবশ হয়ে বরফ হয়ে যাচ্ছে। আমি চিৎকার করতে গেলাম, কিন্তু আমার গলা দিয়ে কোনো আওয়াজ বের হলো না, কারণ ওর কুচকুচে কালো লম্বা হাতটা ততক্ষণে আমার শ্বাস নালীটা শক্ত করে চেপে ধরেছে এবং ওর মুখ থেকে বের হওয়া পচা আলাসের গন্ধ আমার পুরো চেতনাকে গ্রাস করে নিচ্ছিল। এই ঘটনা ঘটেছিল 2023 সালের ফেব্রুয়ারি মাসে নোয়াখালীর হাতিয়ার নিঝুম দ্বীপের একটা সরকারি রেস্ট হাউসের 3 নম্বর কেবিনে। আমার নাম তানভীর। আমি আর আমার অফিস কলিগ ইশতিয়াক ভাই একটা প্রজেক্টের কাজে
নিঝুম দ্বীপে গিয়েছিলাম। দ্বীপের এক কোণে কেওড়া বনের গা ঘেঁষে তৈরি হয়েছে ওই রেস্ট হাউসটা। ওটা বেশ পুরনো ছিল। আমাদের রিসিভ করার সময় ওখানকার স্থানীয় কেয়ারটেকার মজিদ মিয়া বেশ নিম্ন স্বরে বলছিল, স্যার, রাইতে যদি জানালার বাইরে কেউ ডাক দেয় ভুলেও সাড়া দিয়েন না। আর ঘরের পেছনের কোয়ার্টার বা কুয়া, সেদিকে নজর রাখবেন না। আমরা জাস্ট তখন কাজের চাপে ওগুলো শুনে মাথা থেকে ঝেড়ে ফেলেছিলাম। ঘটনার রাতে বাইরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হচ্ছিল। রাত তখন আনুমানিক 3টা বেজে গেছে। হঠাৎ একটা বিকট শব্দে আমার ঘরের কাঠের দরজাটা খুলে যায়। ঝড়ের বাতাসে ঘরের ভেতরে থাকা সব কাগজ উড়ে যেতে থাকে। আমি আর ইশতিয়াক ভাই ধরফর করে উঠে দরজাটা টেনে লক করে দিলাম। কিন্তু লক করা ঠিক পরের মুহূর্তে টের পেলাম ঘরের ভেতরের বাতাসটা কেমন যেন ভারী আর স্যাঁতস্যাঁতে হয়ে গেছে। আমি যখন আমার নিজের খাটে ফিরে আসছিলাম তখন হঠাৎ লক্ষ্য করলাম রুমের কোণে ড্রেসিং টেবিলের আয়নার সামনে একটা কালো ছায়ামূর্তি দাঁড়িয়ে আছে। প্রথমে মনে করেছিলাম ইশতিয়াক ভাই, কিন্তু তাকিয়ে দেখি ইশতিয়াক ভাই তার নিজস্ব খাটে শুয়ে শুয়ে ভয়ে কাঁপছে। আমি টর্চ লাইটটা জ্বালানোর চেষ্টা করলাম, কিন্তু নতুন ব্যাটারি থাকা সত্ত্বেও টর্চটা জ্বলল না। ঠিক তখনই সে ছায়ামূর্তিটি ধীর পায়ে আয়নার সামনে থেকে সরে ইশতিয়াকের খাটের দিকে এগোতে লাগলো। তার হাঁটার কোনো শব্দ ছিল না, যেন সে শূন্যে ভেসে ভেসে হাসছিল এবং শূন্যতে ভেসে সে হাঁটছিল। ইশতিয়াকের খাটের পাশে গিয়ে অবয়বটি মাথা নিচু হলো এবং ইশতিয়াকের কানের কাছে মুখ দিয়ে একদম হিসিয়ে একটা নারী কণ্ঠে বলতে লাগলো, তুই আমার জায়গায় শুয়েছিস, তুই আমার জায়গায় শুয়েছিস। ইশতিয়াক ভাই ভয়ে চোখ মুখ খিচে বন্ধ করে ফেলল। এরপর সে সত্তাটি হঠাৎ মাথাটা 180 ডিগ্রি ঘুরিয়ে সরাসরি আমার দিকে তাকালো। চাঁদের আলোয় তার সেই চোখহীন রক্তাক্ত কোটর আর বিভৎস হাসি দেখে আমার কলেজা প্রায় শুকিয়ে গেল। সেই মুহূর্তের মধ্যেই আমি আমার খাটের ওপরে এসে হাজির হলো। তার বরফ শীতল হাত যখন আমার গলায় চেপে বসলো, আমি নিশ্চিত মৃত্যু অনুভব করছিলাম। ঠিক ওই চরম মুহূর্তে ফজরের আজানের আওয়াজ ভেসে এলো দূরের এক মসজিদ থেকে। আজানের প্রথম শব্দটা কানে আসতেই সেই অবয়বটা একটা কান ফাটানো চিৎকার দিয়ে ঘরের জানালা ভেঙে পিছনের কেওড়া বনের অন্ধকারে মিলিয়ে গেল। পরদিন সকালে আমাদের দুজনকেই স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। ইশতিয়াক ভাই সেই যে ট্রমাটাইজ হয়েছিল আজও স্বাভাবিক কথা বলতে পারে না। ও এখনো রাতের বেলা একা ঘরে থাকলে দেয়ালে নিজের মাথা নিজেই ঠুকতে থাকে আর বলে সে এখনো বনের ভেতর থেকে আমাকে ডাকছে। নিঝুম দ্বীপের সেই বিভীষিকাময় রাতের পর ইশতিয়াক ভাইকে ওর পরিবার পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করিয়েছিল। ও পুরোপুরি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছিল। কিন্তু আমাদের গল্পটা এখানেই শেষ হয়নি। 2023 সালের সেপ্টেম্বর মাসের এক রাতে আমি ঢাকাতে আমার ধানমন্ডির ফ্ল্যাটে ঘুমাচ্ছিলাম। রাত তখন আনুমানিক 3টা। হঠাৎ আমার ফোনের রিংটং বেজে উঠল। ফোন স্ক্রিনে তাকিয়ে দেখি ইশতিয়াকের নাম্বার থেকে কল আসছে। বুকটা ধক করে কেঁপে উঠল, কারণ আমি জানতাম ইশতিয়াক ভাই তখনও কোনো ফোন ব্যবহার করতে দেওয়া হতো না। ফোনটা রিসিভ করতেই ওপাশ থেকে শুধু ভারী বাতাসের সা সা শব্দ আর একটা চেনা স্যাঁতস্যাঁতে ভেজা গলার আওয়াজ ভেসে এলো, তানভীর, ও মজিদ মিয়ার কোয়ার্টার
কুয়া নেমে গেছে, এবার তোর পালা। এরপর লাইনটা কেটে গেল। ভয়ে আমার হাত পা কাঁপতে লাগলো। ঠিক 5 মিনিট পর ইশতিয়াকের বড় ভাই আমাকে ফোন করে কান্নাকাটি করতে করতে বললেন, তানভীর, ইশতিয়াক আর নেই। রাত তখন 3টার দিকে। ও হসপিটালের বাথরুমের ভেন্টিলেটর ভেঙে পালিয়েছিল। কিছুক্ষণ আগে ওর লাশ পাওয়া গেছে হসপিটালের পেছনের একটা পরিত্যক্ত পানির ট্যাঙ্কের ভেতরে। আমি আর ঘরে টিকতে পারলাম না। আমার মনে হচ্ছিল নিঝুম দ্বীপের সেই সত্তাটি ঢাকা পর্যন্ত আমাদের পিছু নিয়েছে। কোনো কিছু না ভেবে আমি পরদিনই আবারও হাতিয়ার উদ্দেশ্যে রওনা হলাম। আমার মনে হয়েছিল কেয়ারটেকার মজিদ মিয়াই পারে এই রহস্যের সমাধান করতে। যখন আমি সেই রেস্ট হাউসে পৌঁছালাম তখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামেছে। চারপাশ পুরো জনমানবিহীন। রেস্ট হাউসের দরজাটা খোলাই ছিল। আমি ভেতরে ঢুকে মজিদ মিয়াকে ডাকতে লাগলাম, কিন্তু কোনো সাড়া পেলাম না। খুঁজতে খুঁজতে আমি রেস্ট হাউসের পিছনে সেই পুরনো জঙ্গল ঘেরা কুয়াটার কাছে গেলাম। কুয়াটার কাছে যেতেই আমার নাকে সেই পরিচিত পচা লাশের গন্ধটা তীব্রভাবে ধাক্কা দিল। কুয়ার পাড়ে মজিদ মিয়ার ব্যবহৃত গামছা আর একটা টর্চ লাইট পড়েছিল। আমি কুয়ার ভেতরে টর্চের আলো ফেলতেই আমার চিৎকার আটকে গেল। কুয়ার ভেতরে কোনো জল ছিল না, ছিল শুধুমাত্র শুকনো কাদা। আর সে কাদার ওপর মজিদ মিয়ার নিথর শরীরটা পড়ে আছে। ওর চোখ দুটো উপড়ে নেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো মজিদ মিয়ার লাশের ঠিক পাশেই ইশতিয়াক দাঁড়িয়েছিল। হ্যাঁ, যে ইশতিয়াক গতকাল রাতেই পাবনায় মৃত্যু পাওয়া গেছে। সে হুবহু একই রকম দেখতে একটা অবয়ব নিয়ে ওই গভীর কুয়ার ভেতর দাঁড়িয়ে ওপারের দিকে, অর্থাৎ আমার দিকে তাকিয়ে পৈশাচিক হাসছিল। আর তার হাত দুটো ছিল অস্বাভাবিক লম্বা, আর নখগুলো দিয়ে সে মজিদ মিয়ার চামড়া খুবলে তুলছিল। হঠাৎ সেই অবয়বটি কুয়ার দেয়াল বেয়ে মাকড়সার মতো দ্রুত গতিতে উপরের দিকে আমার দিকে উঠতে শুরু করলো। আমি টর্চটা ফেলে দিয়ে উল্টো ঘুরে যান প্রাণ দিয়ে দৌড়ে রেস্ট হাউস থেকে বের হয়ে এলাম। আমার পিছনে তখন কেওড়া বন জুড়ে একটা নারী কণ্ঠের বিকট হাসির শব্দ বারবার প্রতিধ্বনিত হচ্ছিল। আমি কোনো মতে মেন রোডে এসে একটা ট্রলারের চরে দ্বীপ ত্যাগ করি। পুলিশ পরে মজিদ মিয়ার লাশ উদ্ধার করেছিল, কিন্তু কুয়ার ভেতর অন্য কারো অস্তিত্ব পায়নি। আজকে প্রায় 3 থেকে 4 বছর পার হয়ে গেছে। আমি ঢাকা ছেড়ে এখন অন্য এক শহরে থাকি, কিন্তু প্রতি রাতে যখন বাইরে বৃষ্টি নামে আমি স্পষ্ট শুনতে পাই আমার ফ্ল্যাটের বারান্দার জানালার কাছে কেউ একজন তার লম্বা নখ দিয়ে অনবরত আঁচল কাটছে আর ফিস ফিস করে বলছে, তুই এখনো আমার জায়গায় আছিস।